এই শোনো বর, একটু আদর করো না আমাকে। না না, আমি কোনো আদর টাদর করতে পারবো না। কেন করতে পারবে না? তুমি না আমার পিচ্চি বর, তাহলে কেন আমাকে আদর দিবে না বলো? ভাবি প্লিজ এমন বলবেন না, আমার লজ্জা লাগে। ও রে আমার লজ্জাবতী রে, আর কি বললা তুমি? ভাবি বলতেছো কেন? হ্যাঁ, আরেকটাবার ভাবি বলে দেখো, তোমার মুখ না আমি বন্ধ করে দিব। কিভাবে করবেন সেটাও ভালোভাবেই জানি, কিন্তু এরকম উল্টাপাল্টা একটা কাজ করবেন না প্লিজ। আরে বাবা, উল্টাপাল্টা কাজ না করলে বাবুটা আসবে কোথা থেকে শুনি? বাবু কিসের? আমি কোনো বাবুই দিতে পারবো না। বাবু দিতে পারবেন না, কিন্তু আদর তো দিতেই পারবেন। আসো কাছে আসো, আমাকে আদর করো। ছি ছি ভাবি, আপনি সব কি বলেন? প্লিজ এমনটা বলবেন না। দেখেন আপনার সাথে আমার এসব হয় না। তুই আবার আমাকে ভাবি বললি? আর একবার ভাবি বলে দেখ আমি তোর কি হাল করি। আর কেন হয় না? কিসের জন্য হয় না? হ্যাঁ, কারণ আমি একটা সময় আপনাকে ভাবি বলে ডাকতাম, আর এখন তুই আমাকে ভাবি বলে ডাকতিস, কিন্তু আমি তো তোমার ভাবি হইনি তখনও। আর এখন তোর বউ, তাহলে এখন তুই আমার কাছে আসতে পারবি না কেন বল? এখন আমাকে আদর করবি কিনা সেটা বল। এটা কি ধরনের কথা? আপনি আমার সাথে তুইকারি করছেন আর রাগ দেখাচ্ছেন। ভালো হবে না বলে দিলাম। আমি সেটাই দেখতে চেয়েছি। তুই খারাপ করেই আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে নিজের করে নে। আদর করা আমাকে। বললাম না আমি এমন কিছু করব না। প্লিজ আপনি আমাকে জোর করবেন না, আমার দ্বারা এসব সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ বল? ওই বাবু সোনা, শোনো না, আমি তোমাকে না অনেক বেশি ভালোবাসি। দেখো একটু আদর করে দাও না আমাকে। বললাম না পারবো না। আর তাছাড়া আমি আপনাকে যেখানে ভাবি ডেকেছি সেখানে কি করে বউ হিসেবে মেনে নেব বলেন? ভাবি ডেকেছিস, কিন্তু ভাবি তো হইনি। আর তাছাড়া হবু ভাবি ছিলাম, এমন না যে সত্যি সত্যি ভাবি ছিলাম। আর ভাবি হওয়ার আগেই তো বউ হয়ে গেছি, তাই না? তাহলে কেন তুই এরকমভাবে আমার থেকে দূরে সরে যেতে চাইছিস বল? জানি না, তবে আপনাকে আমার বউ হিসেবে মানতে কেমন যেন লাগবে। আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি সেটাই শুনতে চাচ্ছি, কেন মানতে পারবি না? আর তুই যদি আমাকে বউ হিসেবে মানবিই না, তাহলে বিয়েটা কেন করলি? একটাবার অন্তত বিয়ের আগে বলে দিতে পারিস, আমি সবাইকে বারণ করে দিতাম। নাকি আমি দেখতে খারাপ তাই তুই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছিস না? আর না তোর কোনো গার্লফ্রেন্ড আছে, নাকি কোনো মেয়েকে তুই পছন্দ করিস? বল আমাকে। আবির আর কোনো কথা বলতে পারল না, মাথাটা নিচু করে নিল। তখন রুহি বুঝতে পারল আবিরের কোনো গার্লফ্রেন্ড নেই, আর কোনো মেয়েকে পছন্দও নেই। তাছাড়া আবির বিয়ের আগে রুহিকে অনেকবার বলেছিল ওর কোনো মেয়েকে পছন্দ নেই। একটা মেয়েকে পছন্দ করত, সেই মেয়েটার বিয়ে হয়ে গেছিল, তাই এখন আর কাউকে পছন্দ করে না, আর না কোনো রিলেশনে আছে। সবটা জেনেই রুহি আবিরকে বিয়েটা করেছে। আর আপনারা হয়তো ভাবছেন ব্যাপারটা কি হচ্ছে। রুহি আর আবিরের ভাইয়ার বিয়েটা এক প্রকার পাকা হয়ে গেছিল। তারপর বিয়ের আগের দিন রাতে আবিরের ভাইয়া হঠাৎ করেই বলে ও এই বিয়েটা করতে পারবে না। আবির জানতে চাইলে আব্বু আম্মুকে ভাইয়া বলে ও একটা মেয়েকে ভালোবাসে, আর তাকেই বিয়ে করে নিয়েছে অনেক আগে, কিন্তু এটা বাসায় বলতে পারছিল না। এইসব শোনার পর আব্বু প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আর ভাইয়াকে বাসা থেকে বের করে দেয়। প্রথমে আম্মু আর আবির অনেকটা আপসেট থাকলেও পরবর্তীতে আব্বুর সম্মান বাঁচাতে আর আম্মুর কান্নাকাটিতে রুহিকে বিয়েটা করে নিতে বাধ্য হয়েছিল। যখন আবিরের বাসা থেকে রুহির বাসায় জানানো হয় ওর ভাই এই বিয়েটা করবে না, তখন ওরা খুব রেগে যায়। তারপর আবিরের আব্বু আম্মু গিয়ে ওদের সাথে কথা বলে আর ওদের আশ্বাস দেয় বিয়েটা হবে, আর যেদিন হবার কথা ছিল ঠিক সেই টাইমে বিয়ে হবে, তাও সেটা ওনার ছোট ছেলের সাথে। রুহিকে আব্বু এই বিষয়টা রাজি করানোর পর আব্বু রুহিকে বলেছিল আবিরকে বিয়ে করবে কিনা। তখনও হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু জানি না বিয়েতে কেন হ্যাঁ বলে দিল, হয়তো সম্মান বাঁচানোর জন্য। কিন্তু ওদের বিয়ে হবার পর বাসর ঘরে আবির এলে তখন রুহি ওকে সালাম করে, তারপর ওদের সাথে কথা বলতে শুরু করে। আর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতে পারলেন। আবির কথা বলছেন না দেখে রুহি ওর মুখটা তুলল, তারপর একটা মুচকি হাসি দিয়ে কপালে একটা কিস করে। তারপর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, বাবু তুমি বিশ্বাস করো, আমি তো তোমার ভাইয়াকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলেও তো তোমার ভাইয়াকে তেমনভাবে পছন্দ ছিল না আমার। আসলে আব্বু আম্মুর কথাতেই বিয়েটা করতে চেয়েছিলাম। তারপর যখন জানতে পারলাম তোমার ভাইয়া অন্য কোথাও বিয়ে করে নিয়েছে আর তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তখন আপু আমাকে বোঝালো আর সম্মান বাঁচানোর কথা বলে আমি রাজি হয়ে যাই। আর পরে তোমাকে নিয়ে সেদিন রাতে অনেক ভেবেছি।
তোমার কথা ভাবতেই আমার মুখে হাসি ফুটে উঠেছিল। কেন জানি না, তখন আমার মনে হয়েছে তুমি আমার কপালে ছিলে, আর আমার স্বামী হয়ে আমার লাইফে আসবে, সেজন্যই তো এরকম একটা ঘটনা ঘটেছে। এসব তো মেনে নিয়েছিলাম, কিন্তু জানতাম না তুমি আমাকে কখনো বউ হিসেবে মানতে পারবে না। তুমি বিয়েটা না করলে অন্তত আমাকে একটাবার জানাতে পারতে, আমি বারণ করে দিতাম। আমি তোমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাইনি। তাহলে তুমি আমাকে বিয়েটা করে সেই স্বপ্নটা কেন দেখালে বলো? আর এখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? আমার কষ্ট হয় না বলো এতে? কিন্তু আপনি তো ভাইয়াকে পছন্দ করতেন, আর ভাইয়ার সাথে বিয়েটা করতে গিয়েছিলেন। তাহলে এত সহজে আবার আমাকে বিয়ে করতে রাজি হলেন কি করে? দেখুন, আমাদের ওটা তো কোনো লাভ ম্যারেজ ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, সেটা তুমিও খুব ভালো করেই জানো। তাহলে যেখানে তোমার ভাই আমাকে পছন্দ করে না, অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে, সেখানে আমি কেন তার জন্য কষ্ট পেয়ে বিয়েটা ক্যান্সেল করে দেব বলো? এতে তো আমার আব্বুর সম্মানটা নষ্ট হতো, তাই না? আমি তোমাকে বিয়েটা করে নিয়েছি, তাহলে কেন আমাকে মানতে পারবে না বলো? আমি কি খারাপ মেয়ে বলো? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? তুমি একটাবার আমাকে ভালোবেসে দেখো না, সব সময় বুকে আগলে রাখবো। হ্যাঁ, এটা ঠিক, আমাদের বয়সের ব্যবধানটা 3 বছরের, কিন্তু তারপরেও স্বামী স্ত্রী সম্পর্কে এসব কোনো ফ্যাক্টর না, আর ভালোবাসলে সব সম্ভব। এখন তো প্রায়ই এমনটা হচ্ছে বলো, সিনিয়র জুনিয়রের রিলেশন, তারা কি সুখে নেই? তারা হয়তো সুখে আছে, কিন্তু আমি জানি ওসব রিলেশনে শুধু জুনিয়র ছেলেগুলোকে তার সিনিয়র গার্লফ্রেন্ডের কাছে অপমানিত ও অবহেলিত হতে হয়, সব সময় শাসনের ওপর রাখে। তারা মুখে ভালোবেসে বললেও ওই মেয়েটার কথাই সব সময় ছেলেটাকে শুনতে হয়। আমি এমনটা কখনো হতে পারবো না। বাবু, তুমি এমনটা ভাবছো কেন? আমি কি তোমাকে কখনো বলেছি সব সময় শাসনের ওপর রাখবো, আমার কথা তোমাকে শুনতে হবে? আর ওরা তো প্রেম করে, কিন্তু আমরা তো বিয়ে করে নিয়েছি বলো। আমি তোমাকে কখনো এরকম প্যারা দেব না। দেখো, সব সময় ভালোবাসবো আমি তোমাকে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু আমাকে একটু ভালোবাসো। আমি না তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। কারণ কি জানো? কারণ হচ্ছে এই পিচ্চিটাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ পিচ্চি, আমাকে একটু আদর করো, একটু ভালোবেসে নিজের করে নাও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। রুহি চুপ করে রইল। তখন রুহি ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হঠাৎ করেই ওর পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরে, তারপর ওদের 4 ঠোঁট এক করে দেয়। আবির রেসপন্স করছিল না দেখে রুহি ওর হাতগুলো নিয়ে নিজের কোমরে রাখল। তখন আবির হঠাৎ করেই রুহির কোমর জড়িয়ে ধরল। রুহির স্পর্শ পেয়ে আবির যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল, আর রুহির সাথে রেসপন্স করতেও লাগলো। তারপর হঠাৎ করেই মনে পড়ল ও রুহিকে ভালোবাসে না, ভাবি বলে ডাকত। যাকে ভাবি হিসেবে ডেকেছে তাকে এখন বউ কি করে মানবে? কথাটা মনে পড়তেই ও রুহিকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল, আর বলতে লাগলো, ভাবি, আপনি এসব কি করছেন? প্লিজ এমন করবেন না। আমি তো বললাম আমি আপনাকে স্ত্রী হিসাবে মানতে পারবো না, তারপরও কেন এরকম পাগলামি করছেন? আবিরের কথাতেই রুহি খুব রেগে গেল। তারপর আবিরের পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি বলেই তুই ভালোভাবে বোঝাচ্ছি, কিন্তু সেটা তো তোর কানে যাচ্ছে না, তাই না? তুই আমাকে কেন ভালোবাসতে পারবি না বল? আমি কি দেখতে খারাপ, নাকি আমার মধ্যে এমন কিছু কমতি আছে যেটা তুই তোর বউয়ের মধ্যে আশা করিস? হ্যাঁ বল না, তুই তোর বউয়ের মধ্যে যেটা ডিজার্ভ করিস সেটা কি আমার মধ্যে নেই? তুই আজকেই আমাকে মেনে নিবি, না হলে আমি কালকেই বাসায় চলে যাব, দেখিস। আপনি রাগ করছেন কেন? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এরকম সিন তৈরি করবেন না। আমি তো বললাম। তুই কি বললি? হ্যাঁ, কি বললি? তুই আমাকে মেনে নিতে পারবি না স্ত্রী হিসাবে? মানিস না তাই তো? বল, এখন বিয়েটাও মানিস না? এটা তোর আব্বু আম্মুকে বলতে পারিসনি? কাপুরুষ কোথাকার! বিয়ের পর এখন আবার আমাকে বলছিস তুই বউ হিসাবে আমাকে মানবি না, আমাকে আদর করতে পারবি না, তাই তো? আমি ভালোভাবেই বলছি, তোর কানে কি কথা যাচ্ছে না? খুব বেশি অন্যায় করে ফেলেছি তোকে ভালোবেসে? তোকে বিয়ে করে তোর কাছে আদর চেয়েছি, স্বামীর কাছে স্ত্রীর আদর চাইতেই পারে, কিন্তু তুই আমাকে এমন করে অবহেলা করছিস। দেখিস, এর জন্য না তোকে অনেক কষ্ট পেতে হয়। ভাবি, আপনি আমাকে এভাবে অভিশাপ দিচ্ছেন? প্লিজ এরকমটা বলবেন না। আমি কোনো অভিশাপ দিচ্ছি না, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। আঘাতটা এত বেশি কাউকে দেওয়া উচিত না, যার জন্য সেটার ফলস্বরূপ পরবর্তীতে সেই আঘাতটা নিজেতেই পেতে হয়। আমি আপনাকে কোথায় আঘাত দিলাম বলেন, যার জন্য আপনি এভাবে আমার সাথে কথা বলছেন? ব্যাস, আর কোনো কথা না। বাসরাতে স্ত্রীকে দূরে রাখা, তাকে বউ হিসাবে না মেনে নেওয়া, আদর না করা, এটা কি কোনো পুরুষের কাজ হতে পারে? এমন না যে আমি তোকে জোর করে আদর করতে বলছি। আমি তোর বউ, আমার অধিকার আছে তোর আদর পাওয়ার, কিন্তু তুই সেটা করতে চাইছিস না।
আমি বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই বাসায় চলে যাব, আর কখনো ফিরব না। তোর আব্বু আম্মু আমাকে আনতে গেলেও আমি ফিরব না। তুই জানিস ওরা আমাকে কতটা পছন্দ করে, যার জন্য তোর সাথে আমার বিয়েটা দিয়েছে। তারপরেও তুই মানার চেষ্টাই করছিস না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই ওদের বলে দিস তুই আমাকে স্ত্রী হিসাবে মানিস না, এমনকি বিয়েটাকেও মানিস না। তখন ওরা কি কষ্ট পাবে সেটা তুই দূর করতে পারবি? রুহি কথাগুলো বলেই আর সেখানে দাঁড়ালো না, তড়িঘড়ি করে কান্না করতে করতে ব্যালকনিতে চলে গেল। আর আবিরের মনে হতে লাগলো, আচ্ছা আমি ওনাকে কেন মেনে নিতে পারছি না? তাছাড়া 3টে বছরের মাত্র ব্যবধান আমাদের মাঝে, তাহলে আমি ওকে কেন মেনে নিতে পারছি না? আর ভাবি রেখেছি, উনি তো আমার ভাবি তখনও ছিলেন না, উল্টো এখন বউ হয়েছেন। এই মেয়েটা তো দেখতে শুনতে খারাপ না, ওর ব্যবহারটা অনেক সুন্দর, আমি যেমনটা চাইতাম ঠিক তেমনি। আর এটাই হয়তো হবার ছিল। ভালোবাসাটা হয়তো না থাকতে পারে, কিন্তু আমাদের সম্পর্কটা তো পবিত্র। তাহলে আমি ওনাকে কেন কষ্ট দিচ্ছি, কেন মেনে নিতে পারছি না? এর মাঝেই রুহির ফুপিয়ে ওঠার শব্দ আসতে লাগলো আবিরের কানে। আবির বুঝতে পারল আর এমন করা ঠিক হবে না। রুহি ওকে নিজের করে পেতে চায়, আর এখন রুহি ওর বউ, তাহলে ওকে ভালোবাসাটা আবিরের কর্তব্য। তাই ও ব্যালকনিতে গেল, খেয়াল করল রুহি ফুপিয়ে ফুপিয়ে উঠছে। আবির ওর পাশে দাঁড়ালো, রুহি সাথে সাথে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আবির বুঝতে পারল এই কান্নাটা থামবে না, তাই ও কিছু না বলেই হঠাৎ করে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাথে সাথে রুহি একটু অবাক হলেও সঙ্গে সঙ্গে ওকে ছাড়িয়ে দিল, আর কান্নার গতিটা আরও বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, কি হলো, এখনও কান্না করছেন? আমি তো আপনাকে ভালোবাসার চেষ্টা করছি। দেখেন, আপনাকে আদর করার জন্যই জড়িয়ে ধরেছিলাম, তাহলে ছাড়িয়ে নিলেন যে? না না, তুমি আমায় ভালোবাসো না, তুমি মিথ্যে বলছো। আমার কান্না থামানোর জন্য হয়তো সিম্প্যাথি দেখাতে এসেছো। কিচ্ছু করতে হবে না তোমাকে, এখান থেকে চলে যাও তুমি। আমি বলছি না আমি কালকেই বাসায় চলে যাব? আমি কান্না করলাম বা না করলাম তাতে তোমার কি? আমারই তো সব। আমার বউ কান্না করলে আমার কষ্ট লাগবে না বুঝি? বউ? কিসের বউ? যেখানে তুমি বিয়েটাই মানো না সেখানে বউ বলে দাবি করছো? তুমি না আমাকে ভালোবাসতে পারবে না? ভালোবাসতে পারবো না তার মানে এই না যে কখনো ভালোবাসবো না। চেষ্টা তো করতে পারি। এখন ভালোবাসি না, কিন্তু একদিন ভালোবাসবো। আর আমাদের বিয়েটা তো হুটহাট করে হয়ে গেল। যেখানে আপনাকে ভাবি ডাকতাম সেখানে এত তাড়াতাড়ি কি করে বউ হিসেবে মেনে নিই বলেন? তুমি সেটা অন্তত আমাকে বলতে পারতে, কিন্তু সেটা না বলেই বলে দিলে তুমি আমায় স্ত্রী হিসেবে মানো না। এ কথাটা আমি কি বুঝবো? তুমি আমাকে কখনো ভালোবাসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, বাঁচতে হবে না। আমি বুঝে গেছি স্বামীর ভালোবাসাটা আমার কপালে নেই। আমি আর তোমার সাথে থাকবো না। আমি কালকেই বাসায় চলে যাব। আমি আপনাকে দিয়ে যেতে দিলে তো? এত সুন্দর আর কিউট বউটাকে আমি কি করে দূরে সরিয়ে রাখবো বলেন? এখন একদম ঢং দেখাতে আসবে না, আমি কারো বউ না। আবির বুঝতে পারল রুহির সাথে কথা বললে ও আরও রেগে যাবে, আর ওর রাগটা ভাঙানোটা এত সহজ হবে না। তাই উপায় না পেয়ে আবার ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর ওর শাড়ির নিচ দিয়ে পেটের উপর 2 হাত রেখে স্লাইড করতে শুরু করলো, আর চুলে নাক ডুবিয়ে দিয়ে তারপর ঘাড়ে নাক খুঁজতে শুরু করলো। আবিরের এমন করা কর্মকাণ্ডে রুহি যেন পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে গেল। ও এখনও কিছুটা ফুপিয়ে উঠছে। আবির ওর কান্না থামানোর জন্য ঘাড়ে একটা কিস করে দিল, আর কানের লতি আলতো করে কামড় দিয়ে বলল, আদর চাই না? আমি অনেক আদর দেব, প্লিজ কান্না করবেন না। আর আমি ভালোবাসার চেষ্টা করব। দেখেন এখন কত ভালোবেসে ফেলেছি আপনাকে। রুহির নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, কারণ আবির ওর ঘাড়ে অনবরত কিস করে চলেছে। একসময় রুহি আর থাকতে না পেরে আবিরের দিকে ঘুরে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। রুহি অনেকটাই উত্তেজিত হয়ে গেছে, তাই আবির ওকে একটু ছাড়িয়ে নিল। তারপরও ওর ঠোঁটের দিকে তাকাতেই খেয়াল করল রুহির ঠোঁট দুটি জোরে কাঁপছে। আবির দেরি না করে ওদের 4 ঠোঁট এক করে দিল। সাথে সাথে রুহি পাগলের মতো কিস দিতে লাগলো। তারপর একসময় আবির ওকে তুলে নিল। তখন রুহি লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকিয়ে বলল, আদর করবে? তার আগে সবাইকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি অনেক লজ্জা পাবো। ও হ্যাঁ, সেটাই তো। আচ্ছা আপনারা যান, আমি এখন আমার সিনিয়র বউটাকে আদর করি, কেমন? রুহি আবিরের বুকে মুখ লুকিয়ে শুধু মুচকি হাসল। বাইরে থেকে আত্মীয় স্বজনদের হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছিল। রুহির মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই সে বোধহয় বেঁচে ছিল। আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘর ভরে দিয়েছিল। সেই আলোয় রুহিকে অন্য রকম লাগছিল। আবির ওকে বিছানায় শুইয়ে নিজেও পাশে বসল। রুহির কপালের ঘাম মুছে দিয়ে বলল, সত্যি বলছি, আমি চেষ্টা করব আপনাকে ভালোবাসার জন্য। আপনি আমার বউ, এটা আমি মেনে নিতে শিখব, শুধু একটু সময় দিন।
রুহি আবিরের হাতটা নিজের হাতে নিয়ে চোখে বুলিয়ে নিল। তারপর আবিরের দিকে তাকিয়ে এক মুঠো ভালোবাসা ছড়িয়ে দেওয়া চোখে বলল, আমার আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার পাশে থাকো। বাকিটা আমি শিখিয়ে নেব তোমাকে, কিভাবে আমায় ভালোবাসতে হয় সেটা আমি শিখিয়ে দেব। আবির আর কিছু বলল না, শুধু রুহির পাশে শুয়ে পড়ল। রুহি ওর বুকে মাথা রেখে শুয়ে রইল। দুজনে অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল। বাহিরের সব শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। একসময় রুহি আবিরের বুকে আঙুল দিয়ে কি যেন আঁকতে লাগলো। আবির ওর হাতটা ধরে ফেলে বলল, ঘুমাচ্ছেন না? না, তুমি কি ঘুমিয়েছ? আমারও ঘুম আসছে না, আপনার কথা ভাবছিলাম। আমার কথা? কি ভাবছিলে? ভাবছিলাম আপনি যদি সত্যিই কাল চলে যেতেন তাহলে আমার কেমন লাগতো। রুহি মাথা তুলে আবিরের চোখের দিকে তাকালো। আবিরের চোখে সত্যি একটা আতঙ্ক ভেসে উঠেছিল। রুহি মুচকি হেসে আবার ওর বুকে মাথা রাখল। তাহলে এখন বুঝতে পেরেছ আমাকে ছাড়া তোমার চলবে না? হয়তো না, তবে এটা নিশ্চিত আপনি আমার বউ, এটা আমি এখন মেনে নিয়েছি। রুহির চোখ বেয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। আবির তা টের পেয়ে ওর চোখ মুছে দিল। কাঁদছেন কেন? আনন্দে তুমি আমাকে বউ বলে ডাকলে প্রথমবার। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি মানে রুহি, আমি কিন্তু এখনও ঠিক করতে পারছি না তোমাকে কি বলে ডাকবো। একদম ছোটবেলা থেকে তোমাকে ভাবি বলেই ডেকেছি, এখন হঠাৎ নাম ধরে ডাকতেও কেমন জানি লাগছে, আর বউ বলতেও এখনও জড়তা লাগছে। রুহি হেসে উঠল, তারপর আবিরের গালে হাত বুলিয়ে বলল, তাহলে তুমি আমায় যা ইচ্ছে ডাকো, ভাবি ডাকতে চাও ডাকো, নাম ধরে ডাকতে চাও ডাকো, কিন্তু মনে রেখো আমি আসলে তোমার বউ, আর সেটা তুমি একদিন না একদিন মেনে নেবেই। রুহি আবিরের মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার মধ্যে এক ধরনের নির্মলতা ছিল, যে নির্মলতা তাকে টানছিল। সে নিজেও বুঝতে পারছিল না কখন এই মেয়েটা তার মনের মধ্যে ঢুকে পড়েছে। শুধু বাসর রাতের কয়েক ঘণ্টাই হয়তো নয়, বরং বিয়ের আগে থেকেই। যখন থেকে ওর ভাই বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তখন থেকে রুহির জন্য তার মনে একটু হলেও মায়া কাজ করেছিল, আর এখন সেটা আরও বেড়ে গেছে। আবির রুহির চুলে হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে একটা কথা বলি? বলো। আমি আজকে সকালেও ভাবিনি যে আমি রাতের বেলায় এভাবে তোমার সাথে থাকব আর তোমার মাথায় হাত বুলিয়ে দেব। সত্যি বলতে কি, আমি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আমি তোমাকে মেনে নিতে পারবো না। কিন্তু তুমি যেভাবে আমার সাথে কথা বললে, যেভাবে তোমার ভালোবাসা বুঝিয়ে দিতে চেয়েছ, সেটা আমাকে নাড়া দিয়েছে। রুহি আবিরের দিকে তাকিয়ে শুধু হাসল। তারপর ধীরে ধীরে আবিরের ঘুম চলে এলো। রুহি অনেকক্ষণ জেগে থেকে আবিরের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর নিজেও চোখ বুজে ফেলল। রাত যত গভীর হলো, দুজনের মধ্যে দূরত্ব ততই কমতে লাগল। শারীরিক দূরত্ব নয়, মানসিক দূরত্ব। রুহির নিঃশ্বাসের সাথে আবিরের নিঃশ্বাস মিশে যেতে লাগল। চাঁদের আলো ধীরে ধীরে সরছে, আর সেই আলোর সাথে সাথে বদলে যাচ্ছিল তাদের সম্পর্কের গল্পটাও। আবির ঘুমের মধ্যে অজান্তেই রুহিকে আরও কাছে টেনে নিল। রুহি আবিরের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল। হয়তো স্বপ্ন দেখছে তাদের সুন্দর আগামীর। হঠাৎ ভোররাতে আবিরের ঘুম ভেঙে গেল। রুহি তখনও ঘুমাচ্ছে। আবির ওর মুখের দিকে তাকিয়ে দেখল রুহির চোখের কোণে জল শুকিয়ে দাগ হয়ে আছে। আবির বুঝতে পারল এই মেয়েটা কতটা কষ্ট পেয়েছে তার কথায়। সে নিজের জন্য লজ্জিত হলো। সে আস্তে করে রুহির সেই দাগটা মুছে দিল, আর মনে মনে প্রতিজ্ঞা করল এই মেয়েকে সে আর কখনো কষ্ট দেবে না। যতই সময় লাগুক, সে রুহিকে ভালোবাসতে শিখবে। সেটা তার কর্তব্য, তার দায়িত্ব। রুহি ঘুমের ঘরে আবিরের হাতটা নিজের হাতে নিয়ে বুকে চেপে ধরল। আবির চমকে গেলেও হাতটা সরিয়ে নিল না, বরং আরেকটু কাছাকাছি এলো। রুহি আবিরের নাম ধরে ডাকল ঘুমের মধ্যে, আবির, তুমি আমার, শুধু আমার। আবির অবাক হয়ে গেল। এই মেয়েটা কি তাহলে সত্যিই তাকে এতটা ভালোবাসে? ঘুমের মধ্যেও তার স্বপ্নে আছে আবির। আবিরের মনটা ভরে গেল। সে ধীরে ধীরে রুহির কপালে একটা কিস করে দিল, তারপর নিজেও আবার ঘুমিয়ে পড়ল। একসময় পাখিদের কিচিরমিচির শব্দেই মুহির ঘুম ভাঙল। চোখ খুলেই দেখে আবির তখনও পাশে শুয়ে আছে, কিন্তু তার দিকে তাকিয়ে আছে। রুহি লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলল। আবির হেসে বলল, সকাল হয়েছে, উঠবেন না? তুমি কখন জেগেছ? অনেকক্ষণ হলো, তোমার মুখের দিকে তাকিয়ে আছি। রুহি আবিরের বুকে চাপড় মেরে বলল, লজ্জা করে না এভাবে তাকিয়ে থাকতে? না, আমার বউকে দেখতে ভালো লাগে, দেখব না? রুহি অবাক হয়ে আবিরের দিকে তাকালো।
গত রাতের আবিরের সাথে আজকের আবিরের মধ্যে অনেক তফাৎ। গত রাতে সে বলেছিল আপনাকে বউ হিসাবে মানতে পারবো না, আর আজ সে বলছে আমার বউ। রুহি বিশ্বাস করতে পারছিল না। সে আবিরের গাল চিমটি দিয়ে টেনে ধরল। আউট! কি করছেন? তুমি সত্যি কথা বলছো নাকি স্বপ্ন দেখছি আমি? আবির হেসে উঠল। তারপর রুহির হাতটা ধরে বলল, সত্যি বলছি, তুমি আমার বউ, আর আমি আজ থেকে চেষ্টা করব তোমাকে ভালোবাসতে শেখার। রুহির চোখ আবার ভিজে গেল। আবির ওকে বুকে টেনে নিল। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। তারপর বাইরে থেকে শাশুড়িমার ডাক ভেসে এলো। রুহি মা, আবির, উঠেছিস? উঠলে নেমে আয়, সকালের নাশতা রেডি। আবির আর রুহি পরস্পরের দিকে তাকিয়ে হাসল। রুহি আবিরের কানে কানে বলল, চলো, শাশুড়িমা ডাকছে। আবির রুহির কপালে আরেকটা কিস দিয়ে বলল, চলো, কিন্তু বিকেলে কিন্তু আবার আমাদের কথা হবে। রুহি লজ্জা পেয়ে মুখ লুকালো। তারপর দুজনে তৈরি হয়ে নিচে নামল। বাসার সবাই তাদের দেখে খুশিতে আত্মহারা। সবার মুখে হাসি। রুহির শাশুড়িমা রুহিকে জড়িয়ে ধরে বললেন, মা, খুব ভালো লাগছে তোকে দেখে। আবির ঠিকমতো আছে তো? কোনো সমস্যা করছে না তো? রুহি মুচকি হেসে বলল, না মা, আবির খুব ভালো আছে। আবির ওর দিকে তাকিয়ে চোখ টিপে দিল। রুহির মুখটা লাল হয়ে গেল। সকালের নাশতা শেষ করে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আবিরকে অফিস যেতে হবে। যাওয়ার আগে রুহির সাথে দেখা করতে এলো। রুহি তখন বারান্দায় দাঁড়িয়ে। আবির পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরল। অফিস থেকে ফিরে আবার দেখা হবে, মিস করবে? রুহি মাথা নাড়ল। তারপর আবিরের দিকে ফিরে তার গালে একটা কিস করে দিল। সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরো। আবির হাসি মুখে চলে গেল, আর রুহি দরজা পর্যন্ত গিয়ে ওকে বিদায় দিল। তারপর মনে মনে ভাবতে লাগলো, এই মানুষটার সাথেই তাকে সারা জীবন কাটাতে হবে, আর সে এটা চায়ও। কিন্তু আবিরের মনে কি সত্যি তার জন্য কোনো জায়গা তৈরি হয়েছে, নাকি শুধু কর্তব্যবোধ থেকে এসব কথা বলছে? রুহি এই ভাবনায় ডুবে গেল। আবিরের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার মনে হচ্ছে গতরাতে সবকিছু যেন একটা স্বপ্ন ছিল। যে আবির তাকে বউ হিসেবে মানতে চাইছিল না, সেই আবিরই আজ সকালে আমার বউ বলে সম্বোধন করল। কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? নাকি সত্যি আবিরের মনে তার জন্য কিছুটা হলেও জায়গা হয়েছে? রুহি দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভিতরে এলো। শাশুড়িমা তখন পুজোর ঘর থেকে বেরোয় আসছেন। রুহিকে দেখে ডাকলেন, রুহিমা, একটা কাজ করিস, তোর শ্বশুরমশাইয়ের জন্য চা করে নিয়ে যা। ওনার আজকাল একটু গলা ব্যথা, তাই মশলা দিয়ে চা করিস। ঠিক আছে মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। রুহি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলো। এমন সময় তার শাশুড়িমাও রান্নাঘরে এলেন। রুহির কাজ দেখতে দেখতে বললেন, মা, তোকে একটা কথা জিজ্ঞেস করি? বলুন মা। তোর কি খুব কষ্ট হয়েছিল আবিরের ভাইয়ার এমন করার জন্য, আর তারপর আবিরের সাথে বিয়ে হয়ে যাওয়ার পর? রুহি চা বানানো থামিয়ে শাশুড়ির দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, সত্যি বলতে প্রথমে খুব কষ্ট হয়েছিল, খুব। একটা বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম, তারপর হঠাৎ সব বদলে গেল। কিন্তু আবিরের কথা ভাবতেই কষ্ট কমে গেল। ওকে দেখে আমার কেন জানি মনে হয়েছিল এই মানুষটাই আমার জন্য নির্ধারিত ছিল। শাশুড়ি মায়ের চোখে জল চলে এলো। রুহিকে জড়িয়ে ধরে বললেন, তুই সত্যি খুব ভালো মেয়ে। আমার আবির যেন তোকে বুঝতে পারে। ওর ভাইয়া যেমন অন্যায় করেছে, ও যেন তোর প্রতি তেমন অন্যায় না করে। না মা, আবির তা করবে না। ও খুব ভালো, শুধু একটু সময় নেয়, বুঝতে সময় লাগে ওর। আমি ওকে সময় দেব। শাশুড়িমা রুহির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর চা নিয়ে চলে গেলেন। রুহি রান্নাঘরের কাজ সেরে নিজের রুমে চলে এলো। রুমটা এখনও বাসর সাজানো অবস্থায় আছে। চারিদিকে ফুল আর আলোর রসনাই। রুহি বিছানার উপর বসে পড়ল। হঠাৎ তার চোখে পড়ল বালিশের নিচ থেকে কি একটা উকি দিচ্ছে। সে সেটা বের করে দেখল একটা ছোট্ট খাম। খামটা খুলে দেখে ভিতরে একটা চিরকুট। লেখা আছে, ভাবি, আমি জানি না আপনি এটা কখন পাবেন, কিন্তু আমি আপনাকে কিছু বলতে চাই। আমি আসলে খুব কাপুরুষের মতো কাজ করেছি গতরাতে। আপনার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আপনি শুধু একজন স্ত্রী হিসেবে নয়, একজন মানুষের কাছ থেকেও ভালোবাসা পাওয়ার যোগ্য। আমি চেষ্টা করব, হয়তো সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করব। আপনার আবির। চিরকুটটা পড়ে রুহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আবির কখন লিখে রেখে গেছে, রাতে নাকি সকালে? রুহি চিরকুটটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। এখন সে আরও নিশ্চিত আবির সত্যিই চেষ্টা করবে, তার ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে। দুপুর গড়িয়ে বিকেল হলো। রুহি বাসার কাজে ব্যস্ত। এমন সময় গেটে কলিং বেল বেজে উঠল। রুহি গিয়ে দরজা খুলে দেখে আবির দাঁড়িয়ে। রুহি অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে? আবির মুচকি হাসল। তার হাতে একটা ফুলের তোড়া। সেটা রুহির হাতে তুলে দিয়ে বলল, বলেছিলাম না তাড়াতাড়ি ফিরব। রুহি ফুলের তোড়া হাতে নিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল।
আবিরকে আজ খুব সুন্দর লাগছে, নতুন পাঞ্জাবি পরে এসেছে। রুহি আবিরকে ভিতরে নিয়ে এলো, তারপর বলল, তুমি কি চা খাবে? না, তোমার সাথে একটু বসতে চাই, চলো রুমে যাই। দুজনে রুমে গেল। আবির দরজাটা বন্ধ করে দিল, তারপর রুহির সামনে এসে দাঁড়ালো। রুহির হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হতে লাগলো। আবির রুহির হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, রুহি, আমি সকালে তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা আমি আরও একবার পরিষ্কার করে বলতে চাই। বলো। আমি সত্যিই চেষ্টা করব তোমাকে ভালোবাসার, কিন্তু শুধু কর্তব্যবোধ থেকে নয়, সত্যি সত্যি তোমার মধ্যে কিছু একটা আছে যা আমাকে টানে। গত রাতের পর থেকে আমি শুধু তোমার কথাই ভাবছি। অফিসে বসেও তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। রুহি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আবির ওর চিবুক ধরে মাথা তুলে ধরে বলল, আমার চোখের দিকে তাকাও, দেখো আমি মিথ্যে বলছি কিনা। রুহি আবিরের চোখের দিকে তাকালো, সেখানে সত্যিই একটা গভীর টান দেখতে পেল। তারপর বলল, আমি তোমার চিরকুট পেয়েছি, সকালে পেয়েছি। আবির একটু লজ্জা পেল, বলল, পড়েছ? হ্যাঁ, খুব কেঁদেছি পড়ে, কিন্তু ভালো লাগার কান্না। আবির রুহিকে জড়িয়ে ধরে ফেলল, তারপর ওর কানে কানে বলল, আমি আর কখনো তোমাকে কাঁদাতে চাই না, শুধু ভালোবাসায় ভাসাতে চাই। রুহি আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলল। অনেকক্ষণ দুজনে সেভাবে জড়িয়ে ধরে রইল। বাইরের পৃথিবী তাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেল, শুধু দুটি হৃদয়ের স্পন্দন একাকার হয়ে যাচ্ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। দুজন চমকে উঠে সরে গেল। বাইরে থেকে শাশুড়ি মায়ের গলা, রুহিমা, আবির ফিরেছে নাকি? রুহি তাড়াতাড়ি দরজা খুলে বলল, হ্যাঁ মা, ফিরেছে। তাহলে দুজনেই নিচে এসো, সন্ধ্যের চা খাবে। ঠিক আছে মা, আসছি। দরজা বন্ধ করে আবির বলল, চলো মায়ের ডাকে সাড়া দিই, কিন্তু কথা কিন্তু শেষ হয়নি, রাতে আবার হবে আমাদের। রুহি মুচকি হেসে আবিরের হাত ধরে নিচে নামল। নিচে গিয়ে দেখে বাসার সবাই বসে আছে। আবিরের আব্বু খবরের কাগজ পড়ছেন, শাশুড়িমা চা বানাচ্ছেন। রুহি গিয়ে শাশুড়িমাকে সাহায্য করল। সবাই মিলে চা খেতে বসেছে। এমন সময় আবিরের ছোট বোন মিথিলা স্কুল থেকে ফিরে এলো। মিথিলা 10ম শ্রেণীতে পড়ে। বড় ভাইয়ের বিয়ে নিয়েও বেশ উৎসাহিত। রুহিকে দেখেই ছুটে এলো। ভাবি, কেমন আছো তুমি? রুহি মিথিলাকে আদর করে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো, কিন্তু ভাবি, তোমাকে একটা কথা বলি। বলো। মিথিলা রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার ভাইয়া তোমাকে ঠিকমতো রাখছে তো, কোনো ঝামেলা করছে না তো? রুহি হেসে উঠল। পাশ থেকে আবির শুনতে পেয়ে বলল, মিথিলা, কি বলছিস ওই ভাবিকে? মিথিলা জিভ কেটে বলল, তোমাকে কিছু বলবো না, আমাদের মাঝের কথা। সবাই হেসে উঠল। সন্ধ্যের চা খাওয়া শেষ হলো। এর মধ্যে রাতের খাবারের সময় চলে এলো। রুহি শাশুড়ি মাকে রান্নায় সাহায্য করল। আবির বসে বসে রুহিকে দেখছে, কিভাবে ও এত সুন্দর করে সব কাজ করছে। তার মনে হচ্ছে এই মেয়েকে তার সত্যিই খুব কাছে পেতে ইচ্ছে করছে। রাতের খাবার শেষে সবাই নিজ নিজ রুমে চলে গেল। আবির আর রুহিও তাদের রুমে এলো। আবির দরজা বন্ধ করে বলল, আজকে কি একটু আমার সাথে বসবে, নাকি খুব ক্লান্ত? রুহি মাথা নেড়ে বলল, তোমার সাথে বসবো, ক্লান্তি নেই। দুজনে জানালার পাশে গিয়ে বসল। বাইরে চাঁদ উঠেছে, মিষ্টি একটা বাতাস বইছে। আবির রুহির হাত নিজের হাতে নিয়ে বলল, তোমাকে একটা গল্প বলবো? বলো। অনেক বছর আগের কথা, তখন আমি ক্লাস 5-এ পড়ি। একদিন আমাদের বাসায় অনেক অতিথি এলো। তার মধ্যে একটা ছোট্ট মেয়েও ছিল, খুব সুন্দর, সাদা ফ্রক পরে। ওকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি ওর সাথে খেলতে চেয়েছিলাম, কিন্তু ও আমার দিকে তাকায়নি, বরং আমার ভাইয়ার সাথে খেলছিল। রুহি আগ্রহ নিয়ে শুনছে। আবির বলতে লাগল, ওই মেয়েটার নাম জানতে চেয়েছিলাম, পরে জেনেছিলাম ওর নাম রুহি। তখন থেকে ওই নামটা আমার মনে গেঁথে গেছে, আর ভাবতাম যেদিন বড় হব ওই মেয়েটাকে খুঁজে বের করব। কিন্তু তার আগেই জানলাম ও আমার ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছে। রুহি অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। আবির বলতে লাগল, আমি তখন ভেবেছিলাম হয়তো ওর সাথে আমার কিছু হবে না, তাই ওকে ভাবি বলে ডাকা শুরু করলাম। নিজেকে বোঝালাম ও আমার ভাবি। কিন্তু তুমি জানো, প্রতিবার ভাবি ডাকতে খুব কষ্ট হতো, কারণ আমি আসলে ওকে ভাবি হিসেবে দেখতে চাইতাম না। রুহির চোখ দিয়ে জল পড়ছে। আবির হাত দিয়ে মুছে দিল। তারপর বলল, তারপর যখন জানলাম ভাইয়া ওই বিয়ে করবে না, আমার ভিতরে কোথায় যেন একটা খুশি হলফ করে উঠল। নিজেকে তখন বললাম, এবার হয়তো সুযোগ আছে। কিন্তু তুমি যখন আমাকে বিয়ে করতে রাজি হলে, আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই বাসর রাতে এরকম ব্যবহার করলাম। রুহি কাঁদতে কাঁদতে বলল, তাহলে
তুমি আমাকে আগে থেকেই চিনতে, ভালোবাসতে? আবির মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভালোবাসতাম, কিন্তু নিজেকে বোঝাতাম যে এটা ঠিক না, ও আমার ভাবি হবে। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিল, তাই আজ তুমি আমার বউ হয়ে পাশে আছো। রুহি আর নিজেকে সামলাতে পারল না। আবিরের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। আবির ওকে বুকে চেপে ধরে বলল, কাঁদছ কেন? এখন তো তুমি আমার, চিরদিনের জন্য আমার। রুহি আবিরের দিকে তাকিয়ে হাসল, চোখের জল মুছে দিয়ে বলল, আমি জানতাম না, তুমি যদি আগে বলতে। আগে বলার সাহস ছিল না, এখন বলছি। এখন তো আর ভাবি নেই, আছে আমার বউ, আমার রুহি। আবির রুহির ঠোঁটের দিকে এগিয়ে গেল। রুহি চোখ বুজে ফেলল, তাদের ঠোঁট মিলিত হল। এ যেন সেই ভালোবাসার পরিণতি যা বহু বছর ধরে আবিরের মনে লুকানো ছিল। রুহি এখন টের পাচ্ছে আবিরের চুম্বনে কতটা ভালোবাসা লুকানো আছে। অনেকক্ষণ পর তারা আলাদা হলো। রুহি আবিরের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আবির, আমি কি তোমায় স্বপ্ন দেখছি? না, এটা স্বপ্ন না, এটা আমাদের বাস্তব। তুমি এখন আমার আর আমি তোমার। রুহি আবিরের দিকে তাকিয়ে বলল, এখনও কি তুমি আমার ভাবি ডাকবে? আবির হেসে বলল, না, আর কখনো না, এখন থেকে শুধু রুহি, আমার রুহি। রাত বাড়ছে, দুজনের কথাও বাড়ছে, হারিয়ে যাওয়া বহু বছরের কথা। আবির বলছে তার ছোটবেলার রুহিকে দেখা দিনের কথা। রুহি বলছে তার বড় হওয়ার গল্প, কিভাবে সে জানত না কেউ একজন তার জন্য এত বছর অপেক্ষা করছে। কখন যেন রাত শেষ হয়ে এলো, ভোরের আলো ফুটতে শুরু করেছে। আবির জানালার দিকে তাকিয়ে বলল, আজকে অফিস যাব না। কেন? তোমার সাথে থাকব, সারাটা দিন শুধু তোমার সাথে। রুহি খুশিতে আত্মহারা, বলল, সত্যি? হ্যাঁ, আজ শুধু তুমি আর আমি। চলো কোথাও ঘুরতে যাই। এত সকালে? হ্যাঁ, সূর্য ওঠার আগে যদি আমরা বাড়ি থেকে বেরোই তাহলে অনেক সুন্দর লাগবে। চাঁদের আলোয় হাঁটব, তারপর সূর্য ওঠা দেখব। রুহি রাজি হয়ে গেল। দুজন তৈরি হয়ে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গেট পেরিয়ে রাস্তায় নামল। চারিদিকে তখনও ঘুটঘুটে অন্ধকার, শুধু পথপ্রদর্শক আলো জ্বলছে। আবির রুহির হাত ধরে হাঁটতে লাগল। কিছু দূরে একটা পার্ক আছে, সেদিকে রওনা দিল তারা। পার্কে পৌঁছে দেখে সেখানে খুব কম লোক, কিছু বৃদ্ধ মানুষ হাঁটছেন আর কিছু পাখি ডাকছে। আবির একটা বেঞ্চিতে বসে পড়ল, রুহিও পাশে বসল। চারিদিকে নীরবতা, শুধু পাখিদের কলকাকলি। আবির রুহিকে জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে? অসাধারণ, এত সুন্দর সকাল আমি জীবনে দেখিনি, কারণ আজ তুমি আমার সাথে আছো। আবির মুচকি হাসল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো সূর্য উঠছে। দিগন্তে লাল আভা ছড়িয়ে পড়েছে, ধীরে ধীরে সূর্য উঠছে, চারিদিক আলোকিত হয়ে উঠছে। সেই আলোয় রুহির মুখখানা সোনালি হয়ে উঠল। আবির অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুহি লজ্জা পেয়ে বলল, কি দেখছ? তোমাকে দেখছি, সূর্যের চেয়েও তোমাকে বেশি সুন্দর লাগছে। রুহি আবিরের বুকে মাথা রেখে দিল। কিছুক্ষণ এভাবে থাকার পর বাড়ি ফেরার কথা হলো। ফেরার পথে আবির বলল, রুহি, আজ থেকে আমরা নতুন করে শুরু করব, সব ভুলে গিয়ে, শুধু ভালোবাসার সম্পর্ক। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে প্রতিদিন এমন করে ভোরবেলা বেড়াতে নিয়ে যাবে। আবির হেসে বলল, বাধ্য হয়ে, কিন্তু তার বিনিময়ে তুমি আমায় কি দেবে? রুহি একটু ভেবে আবিরের গালে একটা কিস পরে দিল। আবির বলল, এতেই হবে? তাহলে তো আমি লাভবান, চলো আজই থেকে শুরু করি। দুজনে হেসে হেসে বাড়ি ফিরল। গিয়ে দেখে বাসার সবাই উঠে গেছে। শাশুড়িমা তাদের দেখে জিজ্ঞেস করলেন, এত সকালে কোথায় গিয়েছিলি? আবির বলল, মা, আমরা ঘুরতে গিয়েছিলাম সূর্যোদয় দেখতে। শাশুড়িমা অবাক হয়ে বললেন, বাহ, খুব ভালো, এখন চা খাবে তো? হ্যাঁ মা, খাবো। চা খেতে খেতে আবিরের আব্বু বললেন, আবির, আজকে অফিস যাবি না? না আব্বু, আজকে ছুটি নিয়েছি, রুহির সাথে থাকব। আব্বু খুশি হয়ে বললেন, বেশ করেছিস, কিছুদিন নতুন বউকে সময় দেওয়া উচিত। মিথিলা স্কুলে চলে গেল। আবিরের আব্বু আম্মিও তাদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আবির আর রুহি তখন নিজেদের রুমে। আবির বলল, এখন কি করব? রুহি বলল, তোমার যা ইচ্ছে। তাহলে চলো আজকে আমরা নিজেরা রান্না করি, মাকে বলে দিই ও যেন আজকে দুপুরে আমাদের জন্য কিছু না বানায়। সত্যি? তুমি রান্না করতে পারো? পারি কিনা দেখবে আজকে। চলো বাজারে যাই, বাজার থেকে সবজি কিনে আনি। দুজনে বাজারে গেল। আবির খুব উৎসাহ নিয়ে সবজি কিনছে। রুহি অবাক হয়ে দেখছে। আবির শুধু সবজি নয়, মাছও কিনল। রুহি জিজ্ঞেস করল, তুমি মাছ রান্না করতে জানো? জানি না, কিন্তু তুমি জানো না? তুমি তো রান্না করতে পারো,
আমায় শেখাবে? আচ্ছা দেখব। বাজার শেষ করে বাড়ি ফিরল। তারপর শুরু হলো রান্নার মহোৎসব। আবির আলু কাটতে গিয়ে নিজের আঙুল কেটে ফেলল। রুহি তাড়াতাড়ি ওর আঙুলে ব্যাটাডিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর বলল, তুমি বরং বসো, আমি বানাচ্ছি, তুমি শুধু পাশে থাকো। আবির বসে বসে রুহিকে রান্না করতে দেখছে। রুহির প্রতিটি মুদ্রা, প্রতিটি অঙ্গভঙ্গি তাকে মুগ্ধ করছে। মনে হচ্ছে এই মুহূর্তটা যেন চিরকাল স্থির হয়ে থাক। দুপুরে রান্না হয়ে গেল। সবাই মিলে খেতে বসল। আবিরের আব্বু বললেন, বাহ, খুব ভালো হয়েছে রান্না। রুহি, তুমি খুব ভালো রাঁধতে পারো। রুহি লজ্জা পেয়ে বলল, আবিরও আমার সাহায্য করেছে আব্বু। আবির বলল, হ্যাঁ, আমি আলু কেটেছিলাম আর আঙুলও কেটেছিলাম। সবাই হেসে উঠল। মিথিলা স্কুল থেকে ফিরে বলল, ভাবি, তোমার হাতের রান্না আমি খাবো, বড্ড ক্ষুধা লেগেছে। রুহি ওকে খেতে দিল। মিথিলা খেয়ে বলল, অসাধারণ ভাইয়া, তোমার সৌভাগ্য যে এমন বউ পেয়েছ। আবির গর্ব করে বলল, আমি জানি। দুপুরের খাবার শেষে সবাই বিশ্রাম নিচ্ছে। আবির আর রুহিও তাদের রুমে এসে শুয়ে পড়ল। আবির রুহিকে জড়িয়ে ধরে বলল, আজকের দিনটা খুব ভালো কাটল। আমারও খুব ভালো লাগছে। তুমি এত কেয়ারিং হবে জানতাম না। আমি নিজেও জানতাম না, তুমি আমার থেকে বের করে এনেছ। রুহি আবিরের দিকে তাকিয়ে হাসল। তারপর চোখ বুজে ঘুমিয়ে পড়ল। আবির কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর নিজেও ঘুমিয়ে পড়ল। বিকেলে ঘুম ভাঙল রুহির। আবির তখনও ঘুমাচ্ছে। রুহি উঠে বারান্দায় গেল। সেখানে দাঁড়িয়ে বিকেলের সোনালি রোদ গায়ে মাখছে। এমন সময় মিথিলা এসে পাশে দাঁড়ালো। ভাবি, তোমাকে কিছু জিজ্ঞেস করি? বলো। তুমি কি আমার ভাইয়াকে ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। আর ভাইয়া তোমাকে ভালোবাসে? হ্যাঁ, ও আমায় ভালোবাসে। এখনও পুরোপুরি না হলেও চেষ্টা করছে ভালোবাসতে। এটাই অনেক। মিথিলা রুহির হাত ধরে বলল, ভাবি, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি আমার বড় বোনের মতো, সবসময় আমার পাশে থেকো। রুহি মিথিলাকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই, তুমিও আমার ছোট বোন। এমন সময় আবির ঘর থেকে বেরিয়ে এলো। রুহি আর মিথিলাকে দেখে বলল, কি গোপন কথা হচ্ছে তোমাদের? মিথিলা বলল, মেয়েদের কথা, ছেলেদের শোনার দরকার নেই। আবির রুহির দিকে তাকিয়ে চোখ টিপে দিল। রুহি হেসে ফেলল। সন্ধ্যা নেমে এলো। আবার চায়ের টেবিলে সবাই, আবার গল্প, আবার হাসি, আবার ভালো লাগার মুহূর্ত। রাতের খাবার শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আবির আর রুহি তখনও জেগে। জানালার পাশে বসে তারা। আবির বলল, আজকে কি জানো কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমি যেন নতুন করে জন্ম নিলাম। এই জীবনে শুধু তুমি আছো, আর কিচ্ছু না। রুহি আবিরের বুকে মাথা রেখে বলল, তোমার এই কথাগুলোই আমার বেঁচে থাকার শক্তি। আবির রুহির চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি সবসময় তোমার পাশে থাকব, কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। রুহি চুপ করে শুনছে। আবিরের হাতের ছোঁয়ায় তার চোখ লেগে আসছে। ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ল। আবির ওকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। সে রুহির মুখের দিকে তাকিয়ে ভাবছে, এই মেয়েটার জন্য তার মনে এত ভালোবাসা কোথায় লুকানো ছিল? এত বছর ধরে সে নিজেও জানত না। এখন প্রতিটি মুহূর্ত ওকে আরও বেশি করে টানে। ওর হাসি, ওর কথা, ওর চলাফেরা, সব কিছু। আবির এখন বুঝতে পারছে ভালোবাসা আসলে কাকে বলে। হঠাৎ রুহি ঘুমের মধ্যে কেঁপে উঠল। আবির ভাবল হয়তো স্বপ্ন দেখছে। ওকে জড়িয়ে ধরে আদর করে দিল। রুহি তখন শান্ত হয়ে গেল। আবির ভাবছে কাল থেকে সে অফিসে যাবে। তাহলে কি রুহি সারাদিন একা থাকবে? ওর একা লাগবে না তো? আবির ঠিক করল কাল শাশুড়ি মাকে বলবে রুহিকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, সপ্তাহ খানেকের জন্য, শুধু দুজনে। এই প্রথম তাদের হানিমুন। সকাল হতেই আবির তার পরিকল্পনার কথা রুহিকে বলল। রুহি খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? আমরা কোথায় যাব? কোথায় যেতে চাও তুমি? আমি পাহাড় দেখতে চাই, অনেক উঁচু পাহাড়, যেখানে মেঘের সাথে মিশে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা দার্জিলিং যাব, পাহাড়ের রানী। রুহি আবিরের গলা জড়িয়ে ধরে বলল, আমার এত খুশি জীবনেও হয়নি। আবির হেসে বলল, এটা তো শুরু, আরও অনেক খুশি অপেক্ষা করছে তোমার জন্য। সিদ্ধান্ত হলো পরশুদিন তারা দার্জিলিং যাবে। সবাইকে জানানো হলো। আবিরের আব্বু আম্মু খুব খুশি। মিথিলা বলল, ভাবি, আমার জন্য কিছু এনো, চকলেট এনো, আর একটা সুন্দর জামা। রুহি হেসে বলল, আনবো, তোর জন্য সব আনবো। যাত্রার আগের দিন রাতে আবির আর রুহি তাদের জিনিসপত্র গোছাচ্ছে। আবির রুহিকে বলল, তুমি কি কখনো পাহাড় দেখেছ?
না, শুধু ছবি তো দেখেছি, খুব সুন্দর লাগে। তাহলে এবার সত্যি সত্যি দেখবে আমার সাথে। আমরা দুজনে মিলে পাহাড়ের চূড়ায় দাঁড়াবো, সূর্যোদয় দেখব আর প্রতিজ্ঞা করব চিরকাল একসাথে থাকার। রুহি আবিরের হাত ধরে বলল, তোমার সাথে সবকিছু যেন স্বপ্নের মতো লাগে। সত্যি সত্যি আমি কি তোমার, নাকি কোনো গল্পের মধ্যে আছি? আবির রুহির কপালে কিস করে বলল, তুমি আমার, আর এটা কোনো গল্প না, এটা আমাদের বাস্তব জীবন, আর এই জীবন আমরা দুজনে মিলে সুন্দর করে গড়ে তুলব। রাত প্রায় শেষ, দুজনে জানালার পাশে বসে আছে, আগামীকালের স্বপ্ন দেখছে, পাহাড়, মেঘ, সূর্যোদয় আর একসাথে কাটানো মুহূর্ত। আবির রুহির হাত ধরে বলল, রুহি, তোমাকে একটা কথা বলি? বলো। আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি। এখন থেকে আর চেষ্টা নয়, আমি তোমাকে ভালোবাসি। রুহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আবির রুহিকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন? আনন্দে। এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমার সব কষ্ট দূর হয়ে গেল। আবির রুহির চোখের জল মুছে দিয়ে বলল, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, কথা দিচ্ছি। রুহি আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলল। বাইরে তখন ভোর হতে চলেছে, পাখিরা ডাকছে, নতুন দিনের সূর্য ওঠার অপেক্ষায়। আবির আর রুহির জীবনেরও নতুন দিন শুরু হতে চলেছে। সেই নতুন দিনের পথে তাদের প্রথম যাত্রা পাহাড়ের উদ্দেশ্যে। ভোর হতেই দুজনের ঘুম ভাঙল। আজ তাদের দার্জিলিং যাওয়ার দিন। রুহির মুখে হাসি লেগেই আছে। আবির ওর এই উচ্ছ্বাস দেখে মুগ্ধ। স্নান সেরে তৈরি হয়ে নিচে নামল। শাশুড়িমা তাদের জন্য নাস্তা তৈরি করে রেখেছেন। পাশে দাঁড়িয়ে আব্বুও। শাশুড়িমা রুহিকে জড়িয়ে ধরে বললেন, মা, খুব সাবধানে যাস, আর খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখিস। আবির, তোর দায়িত্ব তোদের রুহির, ভালো করে দেখিস। আবির মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, চিন্তা করো না। মিথিলা ঘুম থেকে উঠেই ছুটে এলো। ভাবি, আমার কথা কিন্তু মনে আছে তো, চকলেট আর জামা? রুহি ওর গাল টিপে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তোর জন্য সব আনবো, তুই ভালো হয়ে থাক, পড়াশোনায় মন দে। মিথিলা জড়িয়ে ধরল রুহিকে। আবিরের আব্বু দোয়া করলেন, আল্লাহ তোদের ভালো রাখুক, সুখে থাকিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল দুজনে। গাড়ি ছেড়ে দিল স্টেশনের দিকে। ট্রেন ধরতে হবে। পথে রুহি জানালার বাইরে তাকিয়ে আছে, কত কিছু দেখছে, বাড়ি, দোকান, মানুষ, গাছপালা, সব কিছুই যেন নতুন লাগছে। আবির ওর হাত নিজের হাতে নিয়ে বলল, কেমন লাগছে? অসাধারণ, সব কিছুই যেন নতুন করে দেখছি। হয়তো তুমি পাশে আছো বলেই। আবির মুচকি হাসল। স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে বসল। তাদের সিট জানালার পাশে। রুহি জানালার বাইরে তাকিয়ে আছে। ট্রেন ছেড়ে দিল। ধীরে ধীরে স্টেশন পিছনে ফেলে এগিয়ে চলল ট্রেন। রুহি খুব উৎসাহ নিয়ে সব দেখছে। আবির ওকে বিভিন্ন জিনিস দেখিয়ে বলছে, ওইটা দেখো, ধান ক্ষেত, আর ওই দূরের পাহাড়গুলো। আস্তে আস্তে আমরা পাহাড়ের কাছাকাছি যাচ্ছি। রুহি অবাক হয়ে বলল, এত বড় পাহাড় আমি জীবনে দেখিনি। ট্রেন এগিয়ে চলল। পথে ছোট ছোট স্টেশন, চা বাগান, ঝর্ণা, সব দেখে রুহির চোখ জুড়িয়ে গেল। আবির টিফিন ক্যারিয়ার খুলে মা বানানো খাবার বের করল। দুজনে মিলে খেতে লাগলো। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির বলল, আজ রাতে আমরা দার্জিলিং পৌঁছে যাব। সেখানে একটা সুন্দর হোটেল বুক করা আছে, পাহাড়ের ওপর, জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুহি খুশিতে হাততালি দিয়ে উঠল, সত্যি? তাহলে তো সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাবো। হ্যাঁ, আর আমরা সেখানে সূর্যোদয় দেখব একসাথে। সন্ধ্যা নামল। ট্রেন তখন পাহাড়ের পথে উঠছে। চারিদিকে অন্ধকার, শুধু দূরে দূরে গ্রামের আলো জ্বলছে। রুহি আবিরের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল। আবির ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ট্রেনের ছন্দময় শব্দে দুজনের চোখ লেগে আসছে। একসময় তারা ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল স্টেশনে নামার ডাকে। রাত তখন প্রায় 11টা। আবির তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিল। দুজনে ট্রেন থেকে নেমে পড়ল। স্টেশন থেকে বেরিয়ে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগল। রুহি একটু কেঁপে উঠল। আবির ওকে জড়িয়ে ধরে বলল, ঠান্ডা লাগছে? গরম কাপড় বের করি? একটু লাগছে, কিন্তু ভালো লাগছে। এত ঠান্ডা আমি কখনো অনুভব করিনি। একটা গাড়ি ভাড়া করে তারা হোটেলে রওনা দিল। পাহাড়ি রাস্তা, চারিদিকে অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটের আলো। কিছু দূর যেতেই বিশাল বড় বরফে ঢাকা পাহাড় দেখা গেল চাঁদের আলোয়। রুহি চিৎকার করে উঠল, আমির, ওই দেখো, ওই তো বরফ, কাঞ্চনজঙ্ঘা। আবির হেসে বলল, হ্যাঁ, ওটাই কাঞ্চনজঙ্ঘা। কাল সকালে আরও পরিষ্কার দেখা যাবে। হোটেলে পৌঁছতে রাত প্রায় 12টা। হোটেলটা সত্যি খুব সুন্দর, পাহাড়ের একদম কিনারে। রিসেপশনে গিয়ে চেক ইন করল। তাদের রুমটা ছিল 4 তলায়। লিফট দিয়ে উঠল। রুমের দরজা খুলতেই একটা বিশাল কাঁচের জানালা।
তার ওপারে চাঁদের আলোয় ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘা। রুহি দৌড়ে গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে পড়ল। আবির এসে পেছন থেকে জড়িয়ে ধরল। কেমন লাগছে? আমি কি স্বপ্ন দেখছি আবির? এত সুন্দর! আমি সারা জীবন এমন জায়গায় থাকতে চাই। থাকবে, কিন্তু আমার সাথে। রুহি আবিরের দিকে ফিরে তার গলা জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবে থাকার পর আবির বলল, চলো খেয়ে নি, রুম সার্ভিসে অর্ডার দিয়েছি। খাবার এলো, গরম গরম স্যুপ, নুডলস আর মোমো। পাহাড়ে এসে মোমো খাওয়া তো চাই। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির বলল, আজ রাতে খুব সকালে উঠতে হবে, সূর্যোদয় দেখতে হবে, প্রায় 5টার মধ্যে তৈরি হতে হবে। ঠিক আছে, আমি তো ঘুমাবই না, সারা রাত জেগে তোমার সাথে কথা বলবো। সারা রাত জাগলে কাল সূর্যোদয় দেখতে পাবে না, তাই এখন খেয়ে ঘুমিয়ে পড়ো। রাতের খাবার শেষে দুজনে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু রুহির ঘুম আসছে না। আবিরের দিকে তাকিয়ে আছে। আবির চোখ বুজে শুয়ে আছে, কিন্তু ওরও ঘুম আসছে না। হঠাৎ আবির চোখ খুলে বলল, কি দেখছো? তোমাকে দেখছি। তুমি আমার হয়ে পাশে শুয়ে আছো, এটা ভাবতেই বিশ্বাস হচ্ছে না। আবির রুহিকে কাছে টেনে নিয়ে বলল, এটা সত্যি, আমি তোমার আর তুমি আমার। এখন ঘুমাও, কাল আবার কথা হবে। রুহি আবিরের বুকে মাথা রেখে চোখ বুজল। ধীরে ধীরে ঘুম চলে এলো দুজনের। ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। ভোর 5টা। আবির তাড়াতাড়ি উঠে পড়ল। রুহি তখনও ঘুমাচ্ছে। আবির ওর গালে হাত বুলিয়ে ডাকল, রুহি ওঠো, সূর্যোদয় দেখতে হবে। রুহি চোখ খুলেই লাফ দিয়ে উঠে বসল। ওহ, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। গরম কাপড় পরে নিয়ে জানালার পাশে চেয়ার টেনে বসল। বাইরে তখনও অন্ধকার। ধীরে ধীরে দিগন্তে আলো ফুটতে শুরু করল। প্রথমে হালকা গোলাপি, তারপর কমলা, তারপর সোনালি। আর তখনই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার চূড়া। প্রথমে সোনালি, তারপর রক্তিম আভায় ভরে গেল পুরো পাহাড়। রুহি আবিরের হাত শক্ত করে ধরে ফেলল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এত সুন্দর! আবির, তুমি এত সুন্দর একটা জিনিস আমাকে দেখালে, আমি সারা জীবন মনে রাখব এই মুহূর্তটা। আবির ওর চোখের জল মুছে দিয়ে বলল, আমিও মনে রাখব, কারণ তুমি আমার সাথে আছো বলেই এত সুন্দর লাগছে। সূর্য পুরোপুরি উঠে গেল। চারিদিক আলোকিত। পাখিরা ডাকছে, পাহাড় থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। আবির বলল, চলো আজ আমরা টাইগার হিল যাব, সেখান থেকে আরও ভালো দেখা যায়, আরও কাছে থেকে সূর্যোদয় দেখা যায়। কাল সকালে যাব। রুহি খুশিতে মাথা নাড়ল। সকালের নাশতা সেরে তারা বেরিয়ে পড়ল। আজ ঘুরে বেড়াবে দার্জিলিং শহর, মলের পথ, ঘুমটি এস্টেট, বৌদ্ধ মঠ, আরও কত কিছু। গাইড নিয়ে বেরোলো। প্রথমে গেল ঘুমটি এস্টেট। চায়ের বাগান দেখে রুহি মুগ্ধ। সবুজ পাহাড় জুড়ে চা গাছ। সেখানে চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলল। চা তোলার পদ্ধতি দেখল। আবির বলল, এখান থেকে চা নিয়ে যেতে হবে, আব্বু মার জন্য, মিথিলার জন্য। রুহি হেসে বলল, হ্যাঁ, আর ওর জন্য চকলেট আর জামাও কিনতে হবে। এরপর গেল বৌদ্ধ মঠে। সেখানে শান্তির পরিবেশ। রুহি কিছুক্ষণ প্রার্থনা করল। আবির দাঁড়িয়ে ওকে দেখছে। রুহির মুখে এত শান্তি। তারপর তারা গেল পাহাড়ের চূড়ায়। সেখানে একটা ক্যাফে আছে। বসে চা খেল। চারিদিকে পাহাড়, নিচে শহর আর আকাশে মেঘের ভেলা। রুহি বলল, আবির, আমি যদি কবি হতে পারতাম তাহলে আজ এই দৃশ্য দেখে একটা কবিতা লিখতাম তোমার নামে। আবির হেসে বলল, তুমি না কবি হলেও তোমার প্রতিটি কথা যেন কবিতার মতো লাগে আমার কাছে। রুহি লজ্জা পেয়ে মুখ লুকালো। সন্ধ্যা নামার আগেই তারা হোটেলে ফিরল। আজ অনেক হাঁটাহাঁটি হয়েছে। দুজনেরই পা ব্যথা, কিন্তু মন ভরেছে অপরূপ সৌন্দর্যে। রাতে খাওয়ার সময় আবির বলল, কাল সকাল 4:30টায় উঠতে হবে, টাইগার হিল যেতে হবে। অনেক দূর, গাড়ি করে যেতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাতের খাবার শেষে রুহি বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদ উঠেছে। পাহাড়ের বুকে চাঁদের আলো যেন রূপোর মাখানো। আবির এসে পাশে দাঁড়ালো। হঠাৎ রুহি বলল, আবির, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তুমি কি জানো, আমি তোমাকে প্রথম দেখার পর থেকে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। কবে, কখন? ওই দিন যখন তুমি তোমার ভাইয়ার সাথে আমাদের বাসায় এসেছিলে বিয়ের প্রস্তাব নিয়ে। তখন তোমার ভাইয়া আমার সাথে কথা বলছিল, আর তুমি চুপ করে বসেছিলে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিলে। তোমার চোখ দুটো তখন আমার মনে দাগ কেটে গিয়েছিল। আবির রুহির দিকে তাকিয়ে রইল। রুহি বলতে লাগল,
তখন আমি ভেবেছিলাম এই মানুষটার চোখে কি যেন আছে। পরে যখন জানলাম তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে, আমি খুব খুশি হলাম। ভাবলাম ওর ছোট ভাইয়ের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাই ঠিক আছে। কিন্তু আসলে আমার মনে তখন থেকেই তুমি ছিলে। আবির চুপ করে শুনছে। রুহি বলতে লাগলো, বিয়ের আগের রাতে যখন জানলাম তোমার ভাইয়া বিয়ে করবে না, আমি প্রথমে খুব কষ্ট পেলাম, কিন্তু সাথে সাথে একটা খুশিও হলো, কেন জানি না। পরে যখন জানলাম তুমি আমাকে বিয়ে করবে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি বাসর রাতে আমাকে দেখে সেরকম ব্যবহার করলে, আমি ভেঙে পড়েছিলাম। আবির রুহিকে জড়িয়ে ধরে বলল, আমি তখন জানতাম না তুমি কতটা ভালোবাসো আমাকে। আমি নিজেও জানতাম না যে আমি তোমাকে এত বছর ধরে ভালোবাসছি। রুহি আবিরের বুকে মাথা রেখে বলল, কিন্তু এখন তো আমরা একসাথে, এখন আর কিছুই আমাদের আলাদা করতে পারবে না, তাই না? না, কোনো কিছুই না। রাতের আকাশে তারা ঝলমল করছে, পাহাড়ের চূড়োয় চাঁদ যেন হাসছে, আর দুইটি হৃদয় মিশে যাচ্ছে এক অনন্ত ভালোবাসায়। পরদিন ভোর 4:30টায় তারা টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি পাহাড়ি পথে এগিয়ে চলল। ঘণ্টাখানেক পর টাইগার হিল পৌঁছে গেল। ইতিমধ্যে অনেক পর্যটক জড়ো হয়েছে, সবাই সূর্যোদয় দেখার অপেক্ষায়। আবির একটা ভালো জায়গা খুঁজে নিল, রুহিকে সামনে দাঁড় করিয়ে নিজে পেছন থেকে জড়িয়ে ধরে রইল। ঠান্ডা হাওয়া দিচ্ছে, রুহি কাঁপছে। আবির আরও শক্ত করে জড়িয়ে ধরল। ধীরে ধীরে দিগন্তে আলো ফুটল, প্রথমে লাল, তারপর কমলা, আর তখনই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার চূড়া। পুরো পাহাড় রক্তিম আঘায় ভরে গেল। পর্যটকরা চিৎকার করে উঠল, রুহির চোখে জল। আবির ওর কানে কানে বলল, এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসি বলে বলছি রুহি, শুধু বলছি না, প্রতিজ্ঞা করছি, আজীবন তোমাকে ভালোবাসবো, কোনো অবস্থায় তোমাকে ছেড়ে যাব না। রুহি আবিরের দিকে ফিরে তার চোখের দিকে তাকালো, তারপর বলল, আমিও প্রতিজ্ঞা করছি, এই জীবনে শুধু তোমারই থাকব, জন্ম জন্মান্তর শুধু তোমারই। সূর্য পুরোপুরি উঠে গেলে তারা হোটেলে ফিরল। আজ আরও ঘুরবে, কিন্তু রুহি একটু ক্লান্ত, তাই দুজনে হোটেলেই বিশ্রাম নিল। দুপুরে খেয়ে বিকেলে বেরোলো শপিং করতে। মিথিলার জন্য জামা কিনল, চকলেট কিনল, আব্বু আম্মুর জন্য চা কিনল, নিজেদের জন্যও কিনল কিছু স্মৃতিচিহ্ন। ফেরার পথে একটা জুয়েলারি শপ দেখে আবির বলল, চলো একটু ভিতরে যাই। রুহি বলল, কেন, কি কিনবে? আবির কিছু না বলে ভিতরে গেল, রুহিও গেল। আবির একটা সুন্দর নীলকান্তমণির আংটি দেখিয়ে বলল, এইটা কেমন? রুহি বলল, সুন্দর, কিন্তু এটা কার জন্য? আবির হেসে বলল, আমার বউয়ের জন্য। তুমি কি পরবে? রুহি লজ্জা পেয়ে বলল, কেন, পরাবেন না, কিন্তু দাম বেশি হবে না? আবির দোকানদারকে বলল, এইটা দেখাবেন। রুহির হাতে আংটি পরিয়ে দিল আবির, দারুণ মানিয়েছে। আবির বলল, এইটা আমরা কিনব, এটা থাকবে আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে। রুহি আবিরের হাত ধরে ফেলল। আবির দাম দিয়ে আংটিটা কিনে নিল। বাইরে এসে রুহি বলল, তোমার জন্যও একটা কিনি? আমার জন্য? হ্যাঁ, দাওয়াতের আংটি, যেটা তুমি পরবে, আমার ভালোবাসার নিদর্শন হিসেবে। আবির রাজি হলো। রুহি একটা ম্যাচিং পুরুষের আংটি কিনল, আবিরের হাতে পরিয়ে দিল। সেই আংটি দেখে আবিরের খুব ভালো লাগলো। সন্ধ্যায় তারা হোটেলে ফিরল। শেষ রাত পাহাড়ে, কাল সকালে ফিরতে হবে। রুহি বারান্দায় দাঁড়িয়ে পাহাড় দেখছে। আবির এসে পাশে দাঁড়ালো। রুহি বলল, এত তাড়াতাড়ি ফিরতে হবে? হয়, কিন্তু আমরা আবার আসব, প্রতি বছর আসব, শুধু দুজনে, এটা হবে আমাদের রীতি। সত্যি? প্রতি বছর? হ্যাঁ, কথা দিচ্ছি। রুহি আবিরের গলা জড়িয়ে ধরল। অনেকক্ষণ সেভাবে দাগিয়ে রইল। রাতের খাবার খেয়ে ঘুমাতে গেল। শেষ রাতে ঘুম ভাঙল রুহির। আবির তখনও ঘুমাচ্ছে। রুহি উঠে জানালার কাছে গেল। চাঁদ তখনও আছে, পাহাড় যেন চাঁদের আলোয় স্নান করছে। রুহি ভাবছে, এই পাহাড়, এই চাঁদ, এই আবির, সব কিছু যেন তার জন্য অপেক্ষা করছিল তাকে ভালোবাসা শেখানোর জন্য। সকালে ঘুম ভাঙতেই তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। আজ ফেরার দিন। হোটেল থেকে চেক আউট করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। পথে মনে পড়ল মিথিলার কথা। রুহি বলল, মিথিলার জন্য জামা তো নিয়েছি, চকলেট নিয়েছি, কিন্তু ও যদি আরও কিছু চায়? আর কি চাইবে ও? ও বলেছিল একটা সুন্দর জামা, আমি ওর জন্য একটা সুন্দর পাহাড়ি ডিজাইনের জামা কিনেছি, ও খুব খুশি হবে। স্টেশনে পৌঁছে ট্রেন ধরল। ট্রেন ছেড়ে দিল। রুহি জানালার বাইরে তাকিয়ে পাহাড়গুলোকে মনে রাখার চেষ্টা করছে। আবির ওর হাত নিজের হাতে নিয়ে বলল, কেমন লাগছে ফিরতে? ভালো লাগছে, বাড়ি ফিরতে ভালো লাগে, কিন্তু পাহাড় ছেড়ে আসতে খারাপ লাগছে। আবার আসবো, কথা দিলাম। ট্রেন এগিয়ে চলল। পথে পথে নানা দৃশ্য, ধান ক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম। সন্ধ্যা নাগাদ তারা বাড়ি পৌঁছে গেল।
গেটে ঢুকতেই মিথিলা ছুটে এলো, রুহিকে জড়িয়ে ধরে বলল, ভাবি ফিরলে, আমার জামা এনেছ? রুহি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ এনেছি, তোর সব এনেছি। বাড়ির সবাই তাদের দেখে খুশি। শাশুড়িমা রুহিকে জড়িয়ে ধরে বললেন, মা অনেক রোগা হয়ে গেছিস, ঠিকমতো খাইস না। রুহি হেসে বলল, খেয়েছি মা, ভালোই আছি। আবিরের আব্বু বললেন, ভালো ঘুরলি? হ্যাঁ আব্বু, খুব ভালো হয়েছে, দার্জিলিং অনেক সুন্দর, সবার জন্য চা এনেছি। সবাইকে চা আর মিথিলাকে জামা দিয়ে খুব খুশি করল রুহি। মিথিলা জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তারপর রুহিকে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি আমার সবচেয়ে প্রিয় ভাবি। রুহি ওর মাথায় হাত বুলিয়ে দিল। রাতে খাবার টেবিলে সবাই মিলে বসেছে। আবিরের আব্বু বললেন, আবির তোর ভাইয়ার কোনো খবর আছে? ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল। আবিরের মুখ শুকিয়ে গেল। শাশুড়িমা চুপ করে গেলেন। আবির বলল, না আব্বু, কোনো খবর নেই। আব্বু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে বের করে দেওয়া কি ঠিক হয়েছিল? ও আমার ছেলে, যাই করুক না কেন। শাশুড়িমা বললেন, তুমি এখন এসব কথা তুলছ কেন? ওই দিন যা হবার হয়েছে, এখন রুহি আমাদের বউ, ওর সামনে এসব কথা না তুললেই হয়। রুহি চুপ করে আছে। আবিরের ভাইয়া ইমন, ইমনের কথা মনে পড়লেই তার কেমন যেন লাগে। সে তো এই বিয়ে করতে চায়নি, কিন্তু তার জন্যই আজকের এই পরিস্থিতি। আবির রুহির দিকে তাকিয়ে বুঝতে পারল ও অস্বস্তিতে আছে, তাই কথা ঘুরিয়ে দিল। আব্বু, আমরা আপনাদের জন্য দার্জিলিং থেকে চা এনেছি, খুব সুন্দর চা, কাল সকালে খাবেন। আব্বু কিছু বলতে যাবেন, এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। মিথিলা গিয়ে দরজা খুলল। তারপর চিৎকার করে উঠল, ভাইয়া, ইমন ভাইয়া! সবাই অবাক। ইমন দরজায় দাঁড়িয়ে, খুব অসুস্থ দেখাচ্ছে, চোখে মুখে মলিনতা। শাশুড়িমা দৌড়ে গেলেন। আব্বু উঠে দাঁড়ালেন। আবিরও এগিয়ে গেল। ইমন ধপাস করে মাটিতে বসে পড়ল। শাশুড়িমা ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাবা, তুই কোথায় ছিলি এতদিন? তোর এই অবস্থা কেন? ইমন কাঁদতে কাঁদতে বলল, মা, আমায় মাফ করে দাও, আমি ভুল করেছিলাম। ওই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। বিয়ের কয়েক মাস পরেই ও আরেকজনের সাথে পালিয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি আমি কি বোকামি করেছিলাম। আব্বু রেগে গিয়ে বললেন, তাই বলে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি, আমাদের সম্মান নষ্ট করলি? ইমন আব্বুর পায়ে ধরে বলল, আব্বু, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন আমি বাড়ি ফিরতে চাই, আমায় মাফ করে দাও। শাশুড়িমা আব্বুর দিকে তাকিয়ে বললেন, ওকে আর বাড়ি থেকে বের করে দিও না, ও আমার ছেলে, ওকে থাকতে দাও। আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, থাক, কিন্তু রুহির সাথে কথা বলে নে। ও যাদের জীবনটা নষ্ট করেছিল তাদের কাছে ক্ষমা চা। সবাই রুহির দিকে তাকালো। রুহি কিছুক্ষণ চুপ করে থেকে ইমনের কাছে গেল। বলল, ভাইয়া, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আপনার জন্যই আমি আবিরকে পেয়েছি। যদি আপনি বিয়ে করতেন তাহলে আমি কখনো আবিরকে পেতাম না, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। ইমন অবাক হয়ে রুহির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি সত্যিই খুব ভালো মেয়ে রুহি, আমি সত্যিই তোমার কাছে ক্ষমা প্রার্থী। আবির এসে রুহির হাত ধুলে বলল, ঠিক আছে, সব ঠিক আছে, এখন ওঠো ভাইয়া, ভিতরে এসো। সবাই ভিতরে গেল। ইমন এসে বসল। শাশুড়িমা ওর জন্য খাবার নিয়ে এলেন। ইমন খেতে খেতে বলল, আমি একটা চাকরি পেয়েছি অন্য শহরে, কালই চলে যাব। শুধু মা আব্বুর দেখা করতে এলাম আর রুহির কাছে ক্ষমা চাইতে। আব্বু বললেন, তাইলে আবার চলে যাবি? হ্যাঁ আব্বু, আমি যা করেছি তার শাস্তি আমি নিজেই দিচ্ছি। আমি এখানে থেকে সুখী হওয়ার অধিকার রাখি না, কিন্তু মাঝে মাঝে কি দেখা করতে আসতে পারবো? শাশুড়িমা কাঁদতে কাঁদতে বললেন, আসবি বাবা, সব সময় আসবে। ইমন রুহির দিকে তাকিয়ে বলল, রুহি, তোমার সাথে আমার আরেকটা কথা আছে, একটু কি আলাদা করে বলতে পারি? আবির কিছু বলার আগেই রুহি বলল, হ্যাঁ বলুন। দুজনে বারান্দায় গেল। ইমন বলল, রুহি, আমি জানি আমি খুব অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু আমার ছোট ভাই আবির খুব ভালো ছেলে, ওকে সুখী রাখবে তো? রুহি হেসে বলল, অবশ্যই ভাইয়া, ও আমার সবচেয়ে বড় সুখ। ও আমাকে অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে ও আমার পিছনে পিছনে ঘুরত। আমি চলে আসার পর ও হয়তো খুব কষ্ট পেয়েছে, কিন্তু ওর মুখে আজ খুশি দেখতে পাচ্ছি, শুধু তোমার জন্য, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। রুহি লজ্জা পেয়ে বলল, আপনার দরকার নেই ধন্যবাদ, ও আমায় ভালোবাসে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ইমন চলে যাওয়ার সময় আবিরকে জড়িয়ে ধরে বলল, ভাই, ভালো থাকিস, রুহিকে ভালো করে রাখিস, ও অনেক ভালো মেয়ে।
আবির চোখ মুছে বলল, তুমিও ভালো থাকো ভাইয়া, মাঝে মাঝে আসবে। ইমন চলে গেল। আবির অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। রুহি এসে ওর হাত ধরে বলল, কাঁদছ? না, ভাবছিলাম ভাইয়া এত ভালো ছিল, কিভাবে ওরকম হয়ে গেল? ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ও আবার ফিরে পেয়েছে নিজেকে, এটাই বড় কথা। আবির রুহির দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, চলো ঘরে যাই। রাতের খাবার শেষে সবাই নিজ নিজ ঘরে চলে গেল। আবির আর রুহি বারান্দায় বসে আছে। আজকের ঘটনা দুজনকেই ভাবিয়ে তুলেছে। আবির বলল, রুহি, তুমি কি সত্যিই ভাইয়াকে ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ সত্যি, কারণ ওকে ক্ষমা না করলে আমি শান্তি পেতাম না, আর ও তো আমাদের জীবনেই ফিরিয়ে দিয়েছে তোমাকে। আবির রুহির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোমাকে পেয়ে আমি ধন্য। রুহি আবিরের বুকে মাথা রাখল, অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আবির, আমার কি মনে হয় জানো, ইমন ভাইয়া আবার ঠিক হয়ে যাবে, একদিন ও সুখী হবে। আশা করি। চাঁদ মেঘের আড়ালে চলে গেল। রাত গভীর হল, কিন্তু আবির আর রুহি জেগে আছে, দুজনের হাতে হাত, মনে মনে প্রতিজ্ঞা করছে আজীবন একসাথে থাকার। পরদিন সকালে আবির অফিসে গেল, রুহি বাড়ির কাজে ব্যস্ত, মিথিলা স্কুলে গেছে, শাশুড়িমা পুজোয় ব্যস্ত। এমন সময় বাসার ফোন বেজে উঠল। শাশুড়িমা ফোন ধরলেন। কথা বলতে বলতে তার মুখ শুকিয়ে গেল। ফোন রেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। রুহি দৌড়ে এলো। মা, কি হয়েছে, কি ব্যাপার? শাশুড়িমা কাঁদতে কাঁদতে বললেন, ইমন, আমার ইমন বাসে করে যাচ্ছিল, বাস দুর্ঘটনায় পড়েছে, ও আর নেই, ইমন মারা গেছে। শুনেই রুহির পা থেকে সব শক্তি হারিয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। শাশুড়িমা কাঁদছেন। বাসায় হাহাকার পড়ে গেল। খবর পেয়ে আবির দৌড়ে এলো। আব্বু কাঁদছেন, মিথিলা কাঁদছে, আর আবির পাথরের মতো দাঁড়িয়ে। রুহি ইমনের কাছে গিয়ে ওর হাত ধরে বলল, আবির, কিছু বলো, কাঁদো, প্লিজ কাঁদো। আবির কিছু বলতে পারছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তারপর ধপাস করে মাটিতে বসে পড়ল। রুহি ওকে জড়িয়ে ধরল। আবির তখন হাউ মাউ করে কেঁদে উঠল। সে কান্নায় ভেসে গেল পুরো বাড়ি। ইমনের লাশ বাড়িতে এলো। সবাই শেষবারের মতো দেখছে। আবির ইমনের পাশে দাঁড়িয়ে, তার চোখে পানি। রুহি ওর পাশে দাঁড়িয়ে হাত ধরে আছে। আবির ফিসফিস করে বলল, ভাইয়া, তুমি চলে গেলে আমায় একা ফেলে, তুমি তো বলেছিলে আবার আসবে। রুহি আবিরকে জড়িয়ে ধরে কাঁদছে। এই দুঃখের মুহূর্তে সে আবিরের পাশে আছে, ওর শক্তি হয়ে আছে। ইমনের শেষকৃত্য শেষে সবাই বাড়ি ফিরল। বাড়িটা আজ খুব শুনশান লাগছে। আবির বারান্দায় বসে আছে। রুহি ওর পাশে বসল। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবির বলল, রুহি, আমি কি ভাইয়ার সাথে ভালো ব্যবহার করেছিলাম? ও চলে যাওয়ার সময় ওকে কি আমি বুঝতে পেরেছিলাম? আবির, তুমি ওকে বুঝতে পেরেছিলে। ও জানতো তুমি ওকে ভালোবাসো, ও এটা জেনেই গেছে। কিন্তু ও ফিরে এসেছিল আমাদের কাছে, ক্ষমা চেয়েছিল, আর আমরা ওকে আবার চলে যেতে দিলাম। যদিও এখানে থাকতো তাহলে হয়তো আজ বেঁচে থাকতো। রুহি আবিরের হাত ধরে বলল, আবির, এটা কারো দোষ না, এটা ছিল ওর ভাগ্য। তুমি নিজেকে দোষ দিও না প্লিজ। আবির রুহির দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে থাকবে তো? আমায় ছেড়ে যাবে না তো? রুহি আবিরকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না, কখনো না, তুমি আমার সব। রাত নেমেছে, কিন্তু আবিরের চোখে ঘুম নেই। রুহি ওর পাশে শুয়ে আছে। আবির ভাবছে, ভাইয়া চলে গেল, কিন্তু তার কাছে তো রুহি আছে। এই মেয়েটা তার পাশে আছে, ওকে আগলে রাখবে, ভালোবাসবে। ইমনের মৃত্যুর পর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। শাশুড়িমা বিছানা থেকে উঠছেন না, আব্বুও খুব ভেঙে পড়েছেন। আবির চুপচাপ থাকে, অফিসেও যাচ্ছে না। রুহি সবাইকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু নিজেও ভীষণ কষ্টে আছে। একদিন বিকেলে রুহি আবিরের হাত ধরে বলল, আবির, এভাবে চলবে না, তোমার অফিসে যাওয়া উচিত, সবাইকে সামলে ওঠা উচিত। আমি পারছি না রুহি, ভাইয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে সবসময়। আমি জানি, আমিও ভাবি, কিন্তু জীবন তো থেমে থাকবে না। ইমন ভাইয়া চাইতো না তুমি এভাবে পড়ে থাকো, ও চাইতো তুমি সুখী হও। আবির রুহির দিকে তাকালো, কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
তুমি ঠিক বলেছ, আমাকে সামলে উঠতে হবে, তোমার জন্য, মা আব্বুর জন্য, মিথিলার জন্য। পরদিন আবির অফিসে গেল। রুহি বাড়িতে শাশুড়ি মাকে নিয়ে ব্যস্ত। শাশুড়ি মা ধীরে ধীরে সামলে উঠছেন। রুহি ওনার পাশে থাকে, কথা বলে, ওনার কষ্ট ভাগ করে নেয়। 1 মাস কেটে গেল। ইমনের মৃত্যুর আঘাত এখনও আছে, কিন্তু জীবন আবার গতিময় হয়েছে। আবির অফিসে যায়, রুহি বাড়ি সামলায়। মিথিলার পরীক্ষা এসে গেছে, ওকে পড়াতে হয় রুহিকে। শাশুড়িমা ধীরে ধীরে আগের মতো হয়ে উঠছেন। একদিন সন্ধ্যায় আবির অফিস থেকে ফিরে দেখে রুহি বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ। আবির এসে পাশে দাঁড়ালো, বলল, কি ভাবছো? ইমন ভাইয়ার কথা ভাবছিলাম। ও যদি বেঁচে থাকতো তাহলে আজও কি আমাদের সঙ্গে থাকতো? জানি না, কিন্তু ও যা করেছিল তার জন্য ও নিজেও কষ্ট পেয়েছিল। ও চেয়েছিল আমাদের কাছ থেকে ক্ষমা পেতে। ও পেয়েছিল, অন্তত তোমার কাছ থেকে পেয়েছিল। রুহি আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি কি ওকে ক্ষমা করতে পেরেছ? পেরেছি। ও আমার ভাই ছিল, থাকবে। ওর ভুল ছিল, কিন্তু ও তো শাস্তি পেয়েছে। এখনও নেই, ওর জন্য আমার শুধু ভালোবাসা আছে। রুহি আবিরের হাত ধরে ফেলল। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আবির, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আমার মনে হচ্ছে ইমন ভাইয়ার স্মৃতিতে আমরা কিছু করতে পারি, ওর নামে কিছু, যেমন একটা স্কুলে বৃত্তি দিতে পারি অথবা কোনো প্রতিষ্ঠান গড়তে পারি। আবির মুগ্ধ হয়ে রুহির দিকে তাকালো। বাহ, অসাধারণ আইডিয়া। আমি কথা বলবো আব্বুর সাথে। আব্বুর সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলো ইমনের নামে একটা ছোট স্কুলে বৃত্তির ব্যবস্থা করা হবে, যেসব গরিব ছাত্রছাত্রীরা পড়তে চায় কিন্তু পারে না তাদের জন্য। এই সিদ্ধান্ত শুনে শাশুড়িমা খুশি হলেন, বললেন, বাবা, ইমনের আত্মা শান্তি পাবে। খুব ভালো কাজ করছিস রুহি। রুহি লজ্জা পেয়ে বলল, মা, আমার না, সবাই মিলে করছি। ইমনের মৃত্যুর 3 মাস পর বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। ইমনের নামে বৃত্তি চালু করার অনুষ্ঠান। অনেক মানুষ এলো। আবিরের অফিসের বন্ধুরা এলো, পাড়া প্রতিবেশী এলো। রুহি সব আয়োজন করেছে। শাশুড়িমা আজ একটু হাসছেন, আব্বুও খুশি। অনুষ্ঠানে আবির বলল, আমার ভাই ইমন খুব ভালো মানুষ ছিল। ওর একটা ভুল ছিল, কিন্তু মানুষ মাত্রেই ভুল করে। ও সেটা বুঝতে পেরেছিল। ও আমাদের কাছে ফিরে এসেছিল ক্ষমা চাইতে। আমরা ওকে ক্ষমা করেছি, কিন্তু ও আমাদের ছেড়ে চলে গেছে। আজ ওর নামে আমরা এই বৃত্তি চালু করছি, ওর স্মৃতি ধরে রাখার জন্যই। সবাই হাততালি দিল। রুহি আবিরের দিকে তাকিয়ে হাসল। এই মানুষটাকে সে কত ভালোবাসে। ওর ভাইয়ের মৃত্যুর পর ও যেভাবে সবাইকে সামলেছে সেটা সত্যিই অসাধারণ। অনুষ্ঠান শেষে রাতে সবাই খেতে বসল। মিথিল বলল, ভাবি, তোমার জন্য আমার একটা খবর আছে। কি খবর? আমার পরীক্ষার রেজাল্ট এসেছে, আমি প্রথম হয়েছি। সবাই খুশিতে চিৎকার করে উঠল। রুহি মিথিলাকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা, খুব ভালো খবর। তোকে কি উপহার দেব? মিথিলা বলল, ভাবি, তোমার কাছ থেকে একটা কথা চাই। কি কথা? বলো। তুমি সারা জীবন আমাদের সাথে থাকবে, কখনো চলে যাবে না? রুহি একটু আবেগাপ্লুত হয়ে পড়ল। বলল, আমি কোথায় যাব মিথিলা? এটাই আমার বাড়ি, তোমরাই আমার পরিবার। আমি সারা জীবন তোমাদের সাথেই থাকব। মিথিলা খুশি হয়ে রুহিকে জড়িয়ে ধরল। আবির এসে বলল, কি হচ্ছে এখানে? মিথিলা বলল, ভাবি বলেছে ও সারা জীবন আমাদের সাথে থাকবে, তাই ওকে জড়িয়ে ধরছি। আবির হেসে বলল, ঠিক আছে, কিন্তু ও আমার বউ, ওকে আমি বেশি জড়িয়ে ধরব। মিথিলা জিভ কেটে বলল, তোমার বউ হলেও ও আমার ভাবি, আমিও জড়িয়ে ধরব। সবাই হেসে উঠল। আজ বাড়িতে অনেক দিন পর হাসি ফিরল। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আবির আর রুহি বারান্দায় বসে আছে। চাঁদ উঠেছে। আবির বলল, আজ খুব ভালো লাগছে, অনেক দিন পর সবাইকে হাসতে দেখলাম। আমারও ভালো লাগছে। ইমন ভাইয়ার জন্য আজ আমরা কিছু করতে পেরেছি, এটা খুব ভালো লাগার বিষয়। আবির রুহির হাত ধরে বলল, এই সব তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি এই বাড়িতে আসার পর অনেক কিছু বদলে গেছে। রুহি লজ্জা পেয়ে বলল, আমি কিছু করিনি, সবাই মিলে করেছি। তুমি করেছ। তুমি মা আব্বুকে সামলেছ, মিথিলাকে পড়িয়েছ, আমাকে পথ দেখিয়েছ। তুমি না থাকলে আমি ভেঙে পড়তাম ভাইয়ার মৃত্যুর পর। রুহি আবিরের দিকে তাকিয়ে হাসল, তারপর ওর বুকে মাথা রাখল। অনেকক্ষণ সেভাবে থাকার পর আবির বলল, রুহি, তোমাকে একটা কথা বলি। বলো। আমি চাই আমাদের একটা বাচ্চা হোক, ইমন ভাইয়ার নামে আমরা ওর নাম রাখব। তুমি কি বলো? রুহি লজ্জা পেয়ে মুখ লুকালো, তারপর ফিসফিস করে বলল, আমিও তাই চাই। আবির খুশি হয়ে রুহিকে জড়িয়ে ধরল। অনেক দিন পর তাদের জীবনের নতুন স্বপ্ন দেখা দিল।
কয়েক মাস পর রুহির শরীর খারাপ করতে লাগল। সকালে উঠলে বমি বমি ভাব, খাবারে অরুচি। শাশুড়িমা বিষয়টি টের পেয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা করে ডাক্তার বললেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। রুহি খুশিতে আত্মহারা। শাশুড়িমা ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাড়ি ফিরে খবরটা সবাইকে দিলেন। আবির অফিস থেকে ফিরতেই রুহি খবরটা দিল। আবির প্রথমে কিছু বুঝতে না পেরে বলল, সত্যি আমি বাবা হতে চলেছি? রুহি মাথা নাড়ল। আবির ওকে তুলে নিয়ে ঘুরতে লাগল। তারপর নামিয়ে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ রুহি, আমার জীবন ভরে দিলে তুমি। রুহি হাসল। আবিরের চোখে জল। এই প্রথম ওকে এত খুশি দেখল রুহি। ইমনের নামে ছেলের নাম রাখা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু রুহি বলল, আমার যদি মেয়ে হয় তাহলে ইমনা নাম রাখব, ইমনের স্মৃতিতে। রুহি রাজি হয়ে গেল। গর্ভাবস্থায় রুহিকে নিয়ে আবির খুব যত্ন নেয়। অফিস থেকে তাড়াতাড়ি ফেরে, ওর পছন্দের খাবার এনে দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়। শাশুড়িমা রুহিকে কিছুই করতে দেয় না। মিথিলাও সময় পেলেই রুহির কাছে বসে থাকে, গল্প করে। একদিন রুহি আবিরকে বলল, তোমার কি মনে হয় আমি কি ভালো মা হতে পারবো? সবচেয়ে ভালো মা তুমিই হবে। তুমি যেমন ভালো বউ, ভালো বৌমা, ভালো ভাবি, ঠিক তেমনই ভালো মা হবে। রুহি আবিরের কথায় আশ্বস্ত হলো। সময় কাটতে লাগল। রুহির পেট বড় হচ্ছে। এখন ওর হাঁটতে কষ্ট হয়। আবির সব সময় পাশে থাকে। একদিন হঠাৎ রুহির প্রচণ্ড পেট ব্যথা উঠল। সময় হলেও হয়নি, আগেই ব্যথা শুরু হয়েছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখে বললেন, একটু জটিলতা আছে, অপারেশন করতে হতে পারে। আবিরের মনে ভয় ঢুকে গেল। রুহির হাত ধরে বলল, তুমি ঠিক থাকবে, আমার কথা ভেবো। রুহি হাসি মুখে বলল, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো রুহিকে। আবির বাইরে বসে আছে। শাশুড়ি মা, আব্বু, মিথিলা সবাই এসেছে। আবির পায়চারা করছে। তার হৃদয়ে ভয়। সময় যেন থমকে গেছে। ঘণ্টা দুয়েক পর ডাক্তার বেরিয়ে এলো। হাসি মুখে বলল, অভিনন্দন, আপনি একটি সুস্থ মেয়ের বাবা হয়েছেন। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। আবির শুনেই দৌড়ে ভিতরে গেল। রুহি বিছানায় শুয়ে, কোলের কাছে একটা ছোট্ট মেয়ে। আবির এসে রুহির কপালে কিস করে বলল, থ্যাংক ইউ আমাদের মেয়েকে পৃথিবীতে আনার জন্য। রুহি ক্লান্ত চোখে হাসল। তারপর ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে বলল, দেখো আমাদের ইমনা কত সুন্দর। আবির মেয়ের দিকে তাকালো। ছোট্ট মুখখানা, ঠিক যেন রুহির মতো। ওকে কোলে তুলে নিল আবির, চোখে জল। ইমনা বাড়িতে এলো। সবার আনন্দ যেন ধরে না। শাশুড়িমা তো আর ওকে ছেড়েই থাকেন না। মিথিলা স্কুল থেকে ফিরেই ইমনাকে নিয়ে ব্যস্ত। আবির অফিস থেকে ফিরে প্রথম কাজ মেয়েকে কোলে নেওয়া। রুহি শুধু হাসে আর দেখে। ইমনা বড় হতে লাগলো। 1 বছর পরও হাঁটতে শিখল, কথা বলতে শিখল। প্রথম কথা বলল মা, তারপর আব্বু। আবির খুশিতে আত্মহারা। একদিন ইমনা হঠাৎ করে জিজ্ঞেস করল, আব্বু আমার নাম ইমনা কেন? আবির একটু চুপ করে গেল। তারপর বলল, তোর নাম আমার ভাইয়ের নামে, তোর ইমন চাচার নামে। ইমন চাচাকে? ও ছিল আমার ভাই, খুব ভালো মানুষ, কিন্তু ও এখন আমাদের মাঝে নেই। ইমনা কিছু বুঝল না, কিন্তু আবিরের চোখে জল দেখে জিজ্ঞেস করল, আব্বু কাঁদছো কেন? আবির হাসি মুখে বলল, আনন্দে, তোকে দেখে আমার খুব আনন্দ হয়। ইমনা আবিরের গলা জড়িয়ে ধরল। রুহি এসে দুজনকে জড়িয়ে ধরল। মনে হলো ইমন যেন ওদের মধ্যেই আছে। ইমনের স্মৃতি আজ ইমনার মধ্যে বেঁচে আছে। ইমনা যখন 3 বছরের, তখন তার ছোট ভাই হলো, এবার ছেলে। নাম রাখা হলো ইমন, ইমনের নামেই। ছোট ইমন যখন বাড়িতে এলো, আবিরের খুশির সীমা রইল না। এবার ইমনের নামটা আবার ফিরে এলো তাদের জীবনে। ইমন আর ইমনা, 2 ভাই বোন। রুহি আর আবিরের সংসার এখন পূর্ণ। চারিদিকে হাসি, চারিদিকে আনন্দ। একদিন সন্ধ্যায় সবাই মিলে বসে আছে। ইমন কোলে, ইমনা পাশে, শাশুড়ি মা, আব্বু, মিথিলা সবাই। মিথিলা তখন কলেজে পড়ে, বড় হয়েছে। রুহি চা নিয়ে এলো সবাইকে। আবির বলল, রুহি আজ খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে। রুহি হেসে বলল, আমারও ভালো লাগছে, এই মুহূর্তটার জন্যেই আমি বেঁচে আছি। ইমনা দৌড়ে এসে রুহির কোলে উঠল, বলল, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। রুহি ওর মাথায় হাত বুলিয়ে দিল। ছোট ইমন আবিরের কোলে আছে। আবির ওর দিকে তাকিয়ে হাসছে। রাত নামল, সবাই ঘুমিয়ে পড়ল। আবির আর রুহি বারান্দায় বসে আছে। আজ তাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। আবির বলল,
5 বছর আগে তুমি আমার জীবনে এলে, কত কিছু বদলে গেল, তুমি আমার সব বদলে দিয়েছ। রুহি হেসে বলল, তুমিও তো আমার সব বদলে দিয়েছ, তোমাকে পেয়ে আমি ধন্য। আবির রুহির হাত ধরে বলল, আমাদের ইমন ভাইয়া আজ কোথাও থেকে দেখছে আমাদের, ও খুব খুশি হবে দেখে আমরা কত সুখী। রুহি আকাশের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই দেখছে আর আমাদের আশীর্বাদ করছে। চাঁদ মেঘের ভেলায় ভেসে চলেছে, পাহাড়ি বাতাসের মতো শীতল হাওয়া বইছে, আর আবির ও রুহির ভালোবাসা যেন চিরন্তন হয়ে ধরা দিয়েছে এই রাতে। পরদিন সকালে বাসায় উৎসবের আমেজ। আজ ইমনা আর ইমনের জন্মদিন। একই দিনে দুজনের জন্মদিন না হলেও তারা একসাথেই পালন করে। রুহি কেক বানিয়েছে, আবির বেলুন এনে ঘর সাজিয়েছে, মিথিলা উপহার এনেছে 2 ভাই বোনের জন্য। সবাই মিলে কেক কাটল। ইমনা আর ইমন খুশিতে আত্মহারা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিথিলা দরজা খুলে দেখে এক অচেনা লোক দাঁড়িয়ে। বলল, এই বাড়িতে কি ইমন সাহেব থাকতেন? মিথিলা একটু অবাক হয়ে বলল, ইমন মানে আমার বড় ভাই, তিনি তো মারা গেছেন। লোকটি বলল, আমি জানি, আমি ওর বন্ধু ছিলাম, ওর কাছে কিছু জিনিস ছিল আমার, ফেরত দিতে এসেছি। আবির এগিয়ে এসে বলল, আসেন ভিতরে, কি জিনিস? লোকটি ভিতরে এসে একটা ছোট বাক্স বের করল। বলল, ইমন সাহেব আমার অনেক কাছের বন্ধু ছিল, ওর মৃত্যুর আগে ওর কাছ থেকে এই বাক্সটা নিয়েছিলাম। ওর কিছু চিঠি আর ছবি আছে এতে, ওর ইচ্ছা ছিল ওর পরিবারকে এগুলো দেওয়া হবে। আবির বাক্সটা খুলল। ভিতরে ইমনের কিছু পুরনো ছবি আর কিছু চিঠি। একটা চিঠিতে লেখা ছিল, প্রিয় আবির, যদি তুই এই চিঠি পড়িস তাহলে আমি আর এই পৃথিবীতে নেই। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তুই আমার ছোট ভাই, তোকে আমি অনেক ভালোবাসি। রুহিকে আমার প্রণাম জানাবি, ও খুব ভালো মেয়ে, ওকে সুখে রাখিস। আর আমার নামে যদি কোনোদিন তোর ছেলে মেয়ে হয়, ওদের আমার আশীর্বাদ থাকবে। আমি সব সময় তোদের জন্য ভালো চাইতাম, তুই খুশি থাকিস, ইমন। চিঠি পড়ে আবিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রুহি এসে তার পাশে দাঁড়ালো। ইমনা জিজ্ঞেস করল, আব্বু, কাঁদছ কেন? আবির ইমনা আর ইমনকে কোলে তুলে নিল। বলল, আজ তোমাদের ইমন চাচার কাছ থেকে আশীর্বাদ এসেছে, ও সব সময় আমাদের সঙ্গে আছে। ছোট ইমন বলল, ইমন চাচা কে আব্বু? আবির হেসে বলল, ও আমার ভাই, তোমাদের মতো খুব ভালো মানুষ। ইমনা বলল, আমার নাম ইমনা, ওর নাম ইমন, তাহলে আমরা দুজনেই ইমন চাচার নামে? আবির মাথা নাড়ল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, দেখছিস তোর নামে আজ 2টি ফুল ফুটেছে আমাদের বাগানে, তুই চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবি। সেদিন সন্ধ্যায় ইমনের চিঠি আর ছবি দেখে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ল। শাশুড়িমা কাঁদলেন, কিন্তু সেই কান্নায় ব্যথার চেয়ে শান্তি বেশি ছিল, কারণ জানতে পারলেন ইমন তাদের জন্য সব সময় ভালো চেয়েছে। তার শেষ ইচ্ছেও ছিল পরিবারের মঙ্গল কামনা করা। রাতে ইমনা আর ইমনকে ঘুম পাড়িয়ে আবির আর রুহি বারান্দায় এলো। আবির বলল, রুহি, আজ মনে হচ্ছে ইমন ভাইয়া সত্যিই আমাদের মাঝে আছে। এই চিঠি, এই ছবি আর ওর নামে আমাদের 2 সন্তান, ও বেঁচে আছে আমাদের মধ্যে। রুহি আবিরের হাত ধরে বলল, হ্যাঁ, ও বেঁচে আছে। প্রতিদিন সকালে যখন ইমন ডাকে তখন ওর নাম ডাকি, ও যেন ফিরে আসে আমাদের মাঝে। আর ইমনা যখন ওর নাম ধরে ডাকে তখন ও যেন হেসে ওঠে। আবির রুহির কোপালে কিস করে বলল, থ্যাংক ইউ আমার জীবনকে এত সুন্দর করার জন্য। তুমি না থাকলে আমি জানতেই পারতাম না ভালোবাসা আসলে কি জিনিস। রুহি হেসে বলল, আমিও জানতাম না। তুমি না থাকলে আমি বুঝতেই পারতাম না একজন মানুষকে এতটা ভালোবাসা যায়। দুজনের হাতের আংটি চাঁদের আলোয় চিকচিক করছে। সেই আংটি, যে আংটি তারা দার্জিলিং থেকে কিনেছিল ভালোবাসার নিদর্শন হিসেবে। সেই আংটি আজও তাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। সময় এগিয়ে চলল। ইমনা স্কুলে ভর্তি হলো। ছোট ইমনও বড় হচ্ছে। মিথিলার বিয়ে হয়ে গেছে, সে এখন তার সংসারে সুখী, মাঝে মাঝে বেড়াতে আসে। শাশুড়ি মা আর আব্বু এখন বৃদ্ধ হয়েছেন, কিন্তু নাতি নাতনিমা তাদের মুখে হাসি ফুটিয়ে রেখেছে। একদিন বিকেলে সবাই মিলে ছাদের উপর বসে আছে। ইমনা আর ইমন খেলছে। শাশুড়িমা বললেন, রুহি, তোকে দেখে আমার খুব ভালো লাগে। তুই এই সংসারে আসার পর কত কিছু বদলে গেছে, আমরা সবাই সুখী হয়েছি।
রুহি লজ্জা পেয়ে বলল, মা, আমি তো কিছু করিনি, সব তো আপনাদের দোয়া আর ভালোবাসা। আব্বু বললেন, না রুহি, তুই অনেক কিছু করেছিস। তুই ইমনের মৃত্যুর পরও আমাদের শোক কাটিয়ে উঠতে সাহায্য করেছিস। তুই আবিরকে তার ভাইয়ের নামে সন্তানের কথা বলে পথ দেখিয়েছিস। তুই সত্যিই অসাধারণ। আবির এসে রুহির পাশে বসল, বলল, আমার রুহি সত্যিই অসাধারণ, ওকে পেয়ে আমি গর্বিত। ইমনা দৌড়ে এসে বলল, আব্বু, মা, কি কথা বলছো? রুহি ওকে কোলে তুলে নিয়ে বলল, তোর কথা বলছি, তুই কত সুন্দর আর ভালো মেয়ে হয়েছিস। ইমনা গর্বিত ভঙ্গিতে বলল, তা হবে না, আমি তো মায়ের মেয়ে। সবাই হেসে উঠল। ছোট ইমন এসে বলল, আমিও মায়ের ছেলে, আমিও ভালো। রুহি ওকেও কোলে তুলে নিল। দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে আবিরের দিকে তাকিয়ে হাসল। আবিরের চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রু আনন্দের। তার জীবন পূর্ণ হয়েছে এই মেয়েটির জন্য। সন্ধ্যা নামল, সবাই নিচে চলে গেল। আবির আর রুহি ছাদে একা। চারিদিকে নীরবতা, শুধু পাখিদের ডাক। আবির বলল, রুহি, আর কয়েকদিন পর আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হচ্ছে। 10 বছর এত দ্রুত চলে গেল কি করে? রুহি হেসে বলল, জানি না, শুধু জানি এই 10 বছরে আমি প্রতিদিন তোমাকে আরও বেশি করে ভালোবেসেছি। আবির রুহিকে জড়িয়ে ধরে বলল, আমিও প্রতিদিন নতুন করে আবিষ্কার করেছি তোমাকে, নতুন করে ভালোবেসেছি। রুহি আবিরের বুকে মাথা রেখে বলল, আবির, তুমি কি জানো আমাদের এই সম্পর্কটা আমার কাছে কতটা মূল্যবান? আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে যদি শেষ হতো তাহলে আজ আমি কোথায় থাকতাম? আমি জানি আমি সেই কাপুরুষের মতো ব্যবহার করেছিলাম, কিন্তু তুমি আমায় বদলে দিয়েছ, তুমি আমায় শিখিয়েছ ভালোবাসতে। রুহি হেসে বলল, আমি শুধু তোমাকে আমার ভালোবাসাটুকু দিয়েছি, বাকিটা তুমি নিজেই শিখে নিয়েছ। আকাশে তারা ঝলমল করছে, পূর্ণিমার চাঁদ হাসছে। আবির আর রুহি ছাদের রেলিংয়ের ওপর হাত রেখে দাঁড়িয়ে। দূরে কোথাও পাহাড়ের মতো উঁচু কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তাদের মনে এখনও সেই পাহাড়ের স্মৃতি, দার্জিলিংয়ের স্মৃতি, যেখানে তারা প্রথম একান্তে সময় কাটিয়েছিল, যেখানে তারা একে অপরকে ভালোবাসার প্রতিজ্ঞা করেছিল। আবির বলল, চলো আবার দার্জিলিং যাই, ইমনা আর ইমনকে নিয়ে। ওদের দেখাবো পাহাড়, মেঘ আর কাঞ্চনজঙ্ঘা। রুহি খুশিতে লাফিয়ে উঠল, সত্যি? কবে যাব? আমাদের বিয়ের 10ম বার্ষিকীতে, শুধু আমরা 4 জন। মা আব্বুকে বললে ওরা খুশি হবে। মিথিলাকে ডাকবো, ওকেও নিয়ে যাব। মিথিলা এখন প্রেগনেন্ট, ও যেতে পারবে না, ওকে পরে নিয়ে যাব। এখন আমরা 4 জন যাই। পরিকল্পনা করা হলো সামনের মাসেই তারা দার্জিলিং যাবে। ইমনা আর ইমনকে বলে রাখা হলো, তারা পাহাড় দেখার জন্য খুব উৎসাহিত। রাতে ঘুমাতে যাওয়ার আগে ইমনা বলল, মা, পাহাড়ে কি খুব ঠান্ডা? হ্যাঁ সোনা, খুব ঠান্ডা, গরম কাপড় নিয়ে যেতে হবে। সেখানে কি বরফ পড়ে? এই সময়ে পড়ে না, তবে অনেক উঁচু পাহাড়ের চূড়ায় বরফ থাকে। আমরা টাইগার হিল যাব, সেখান থেকে সূর্যোদয় দেখব, ঠিক যেমন তোমার আব্বু আর আমি একসাথে দেখেছিলাম 10 বছর আগে। ইমন বলল, মা, তাহলে তো আমরা তোমাদের মতো দেখব। হ্যাঁ বাবা, ঠিক আমাদের মতো। দুজনের ঘুম জ্বলে গেল। আবির রুহির দিকে তাকিয়ে বলল, ওরা যেন আমাদের মতোই ভালোবাসার মানুষ খুঁজে পাক, সুখী হোক। রুহি মাথা নাড়ল, হবে, ওদের জন্য আমার দোয়া আছে, আর তোমারও তো আছে। পরদিন সকালে ইমনা আর ইমন স্কুলে গেল, আবির অফিসে, রুহি বাড়ির কাজ করছে। এমন সময় একটা চিঠি এলো। চিঠি খুলে দেখে ইমনের লেখা আরেকটা চিঠি, সেটা ইমনের বন্ধু পাঠিয়েছিল, যে আগে বাক্স দিয়ে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা মা, আবির, রুহি আর মিথিলা, আমি জানি না তোমরা এই চিঠি কবে পাবে, কিন্তু আমি চেয়েছিলাম আমার মনের সব কথা তোমাদের জানাতে। আমি যে মেয়েটিকে বিয়ে করেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার জন্য আমি কাউকে দোষ দিই না। এটা ছিল আমার ভুল, আমার শাস্তি আমি পেয়েছি। তোমরা আমাকে ক্ষমা করবে জেনে আমি শান্তিতে আছি। আবির, তুই সব সময় ভালো থাকিস, তোর বউকে ভালোবাসিস, ও অনেক ভালো মেয়ে। রুহি, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার জন্য তুমি কষ্ট পেয়েছ, কিন্তু দয়া করে আবিরকে সুখী রাখবে। তোমাদের সন্তানদের আমার আশীর্বাদ থাকবে। মা আব্বু, তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। মিথিলা, তুই ভালো থাক, আমি সব সময় তোমাদের ভালোবাসি। ইমন। চিঠি পড়ে রুহি কাঁদতে লাগলো। আবিরকে ফোন দিল। আবির দ্রুত বাড়ি চলে এলো। চিঠি পড়ে সেও আবেগপ্লুতা নিয়ে পড়ল। তারপর বলল, ভাইয়া আমাদের জন্য সব সময় ভালো চেয়েছে, ওর চাওয়া পূর্ণ হয়েছে,
আমরা সুখী, ওর নামে আমাদের সন্তান, ও বেঁচে আছে আমাদের মধ্যে। শাশুড়ি মা আর আব্বু চিঠি পড়ে কাঁদলেন, কিন্তু সেই কান্না বেদনার নয়, শান্তির, কারণ ইমনের শেষ কথাগুলো জানতে পেরে তারা শান্তি পেলেন। সপ্তাহখানেক পর তাদের দার্জিলিং যাওয়ার দিন এলো। ইমনা আর ইমন খুব খুশি, ওদের জিনিসপত্র গোছাতে সাহায্য করল। বাড়ির সবাই তাদের বিদায় দিতে এগিয়ে এলো। শাশুড়িমা বললেন, সাবধানে যাস, বাচ্চাদের নিয়ে সতর্ক থাকিস। আবির বলল, ঠিক আছে মা, চিন্তা করো না। মিথিলা এসে বলল, ভাবি, ইমনা ইমনের জন্য সব এনেছো? গরম কাপড়? হ্যাঁ রে, সব নিয়েছি, তুই ভালো থাক, তোর বেবির খবর দিবি। অবশ্যই। স্টেশনে পৌঁছে ট্রেন ধরল। এবারও ট্রেনে জানালার পাশে সিট। ইমনা আর ইমন উৎসাহ নিয়ে বাইরে দেখছে। রুহি আবিরের হাত ধরে আছে। আবির বলল, 10 বছর আগে আমরা এভাবে ট্রেনে চড়েছিলাম দার্জিলিং যাওয়ার জন্যে, তখন শুধু তুমি আর আমি, আজ আমাদের 2 সন্তান। রুহি মুচকি হেসে বলল, সময় কত বদলে যায়, কিন্তু ভালোবাসা বদলায় না, বরং বাড়ে। ট্রেন এগিয়ে চলল। পথে পথে ইমনা আর ইমনের জন্য প্রকৃতি যেন এক মহা সমারোহ সাজিয়েছে। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম দেখে ওরা মুগ্ধ। রাত নামলে ওরা ঘুমিয়ে পড়ল। আবির আর রুহি জেগে। আবির বলল, কাল সকালে আমরা টাইগার হিল যাব, বাচ্চাদের সূর্যোদয় দেখাবো, ওরা খুব খুশি হবে। ঠিক যেমন আমরা হয়েছিলাম। পরদিন ভোরে টাইগার হিল পৌঁছে গেল তারা। ইমনা আর ইমন ঠান্ডায় কাঁপছে। আবির ওদের জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে সূর্য উঠল। কাঞ্চনজঙ্ঘার রক্তিম আভায় ভরে গেল। ইমনা চিৎকার করে উঠল, বাবা, কি সুন্দর! আমি এত সুন্দর কিছু কখনো দেখিনি। ইমন বলল, আমিও না, দেখো বরফ কেমন লাল হয়ে আছে। আবির আর রুহি পরস্পরের দিকে তাকিয়ে হাসল। 10 বছর আগে যেমন তারা দাঁড়িয়েছিল, ঠিক তেমনই আজও দাঁড়িয়ে আছে। শুধু আজ তাদের সঙ্গে আছে তাদের ভালোবাসার ফসল। সূর্য পুরোপুরি ওঠার পর ইমনা বলল, আব্বুমা, তোমরাও কি এভাবে দাঁড়িয়েছিলে? আবির বলল, হ্যাঁ, আমরা ঠিক এভাবেই দাঁড়িয়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম আজীবন একসাথে থাকার। ইমন বলল, আমরাও কি প্রতিজ্ঞা করব? রুহি হেসে বলল, করো, একসাথে থাকার প্রতিজ্ঞা, সব সময় একে অপরের পাশে থাকবে, ভালোবাসবে। ইমনা আর ইমন হাত ধরাধরি করে বলল, আমরা প্রতিজ্ঞা করছি সব সময় একসাথে থাকব, কখনো ঝগড়া করব না, ভালোবাসবো একে অপরকে। আবির আর রুহি মুগ্ধ হয়ে ওদের দেখছে। এ যেন তাদের ভালোবাসার প্রতিচ্ছবি। এই 2 সন্তানের মধ্যে বেঁচে আছে তাদের ভালোবাসা। হোটেলে ফিরে সকালের নাস্তা সেরে তারা বেড়াতে গেল। ঘুমটি এস্টেট দেখল, বৌদ্ধ মঠ দেখল। সব জায়গায় ইমনা আর ইমন নতুন কিছু দেখছে, শিখছে। সন্ধ্যায় তারা হোটেলে ফিরল। রাতে বারান্দায় বসে চা খাচ্ছে। ইমনা বলল, মা, আমরা কি আবার আসবো এখানে? অবশ্যই, প্রতি বছর আসব, এটা হবে আমাদের পরিবারের রীতি। ইমন বলল, তবে আমরা বড় হলে আমাদের বউ ছেলে মেয়ে নিয়েও আসব? আবির হেসে বলল, তা তো হবেই, তখন আমরা দাদু দাদি হয়ে যাব। ইমনা বলল, দাদু দাদি হলেও তোমরা আমাদেরই থাকবে, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। রুহি ইমনা আর ইমনকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে জল পড়ছে তার। আবির ওর দিকে তাকিয়ে বলল, আবার কাঁদছ? আনন্দে। আমার জীবন এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আবির ওর হাত ধরে বলল, আমিও ধন্যবাদ জানাই তোমাকে পাওয়ার জন্য। পাহাড়ের বাতাস শীতল, চাঁদের আলোয় ভরা রাত। বারান্দায় দাঁড়িয়ে আছে 4টি মানুষ। তাদের ভালোবাসার বন্ধন যেন পাহাড়ের চেয়েও উঁচু, সাগরের চেয়েও গভীর। পরদিন তারা বাড়ি ফিরল। ফিরে এসে ইমনা আর ইমন দাদু দাদির কাছে বেড়ানোর গল্প বলছে। মিথিলাও শুনছে। সবাই খুশি। বিকেলে আবির রুহির হাত ধরে বলল, রুহি, আমাদের জীবনের গল্পটা কিন্তু অনেক নাটকীয় ছিল। শুরুটা হয়েছিল এক অনিশ্চয়তা দিয়ে, শেষ হলো এত সুন্দরভাবে। রুহি হেসে বলল, এখনও শেষ হয়নি, এখনও অনেক পথ বাকি, অনেক মুহূর্ত বাকি, সেগুলোও আমরা একসাথে কাটাবো। আবির মাথা নাড়ল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি কি দেখছো আমরা কত সুখী? তোমার জন্যই আমরা এত সুখ পেয়েছি। তুমি আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে আছো। রুহিও আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ইমন ভাইয়া, আপনার আত্মার শান্তিতে থাকুক, আপনি বেঁচে থাকবেন আমাদের মনে, আমাদের সন্তানদের মধ্যে। সন্ধ্যের আধার নামছে, বাড়ির সব আলো জ্বলে উঠছে। আবির আর রুহির হাতের আংটি চিকচিক করছে, আর তাদের জীবনের গল্প চলছে, চলবে চিরকাল, ভালোবাসার এক অনন্ত প্রবাহ হয়ে।